হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। তিনটা লোক একটা অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে। তাদের মধ্যে সবাই ছিল হুডি পরা। তাদের কারোর মুখ দেখতে পাওয়া যায়নি এখনো, কিন্তু তাদের মধ্যে ভিন্নতা ছিল। মাঝে লোকটার হাতে কোনো প্রকার অস্ত্র ছিল না, আর সে ব্ল্যাক হুডি পরেছিল। তার দুই পাশে দুজনের হাতে ছিল গান শুট করার জন্য, আর তাদের হুডির কালার ব্ল্যাক অ্যান্ড রেড মার্কস। তাদের মধ্যে মাঝে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলে, এদের শেষ করে দে। জি বস। মাঝের লোকটা এটা বলে চলে গেল, আর তার সাইডে থাকা দুজন আবার সেখানে ফিরে গিয়ে দুইটা শ্যুট করে বাইরে বের হয়ে আসে, আর তারা গাড়িতে উঠে বসে। গাড়িতে বসার পর একজন ড্রাইভিং সিটে গিয়ে বসে, ড্রাইভ করতে থাকে। 1 নম্বর আরেকজন ল্যাপটপে মনিটরিং করছে। সময়টা তখন রাত 1:45। তারা রাস্তায় আশেপাশে মনিটরিং করতে যাওয়ার এক পর্যায়ে তাদের সামনে থাকা ল্যাপটপের মনিটরে তারা দেখতে পায় একটা মেয়েকে কিছু ছেলে জোর করছে তাদের ভোগের পাত্র হবার জন্য। তাই রেড হুডি দুজনের দিকে তাকিয়ে আবার গাড়ি টান দিয়ে সেই জায়গায় নিয়ে যায় যেখানে এই ঘটনাটা ঘটেছে। তাই গিয়ে সেখানে গাড়ি থেকে নেমে পড়ার পর ছেলেগুলো থেকে একজন বলে, কি রে, কে তোরা? আর নিজেদের চেহারা এভাবে ঢেকে রাখছিস কেন? আমরা কে সেটা তো না জানলেও চলবে, কিন্তু এটা জেনে রাখ তোর মৃত্যু হয়ে এসেছে এখানে। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে তোকে আগে দেখাতে হয়, কিন্তু আমার কাছে তো এত সময় নাই, তাই সরি। এটা বলে নিজের থেকে গান বের করে শ্যুট করতে চায়, কিন্তু দেখে কোনো বুলেট বের হচ্ছে না। তাই ছেলেটা হালকা ঘাবড়িয়ে যায়। আর তখন রেড হুডি পরা দুজনের মধ্যে থেকে একজন বলে ওঠে, বুলেট নেই, তোর মৃত্যু নিশ্চিত। এটা বলে সবগুলোকে শ্যুট করে মেরে দিয়ে মেয়েটাকে বলে, আপনার বাসা কোথায়, পৌঁছে দেব? একটু দূরে, এখান থেকে বান্ধবীর বার্থডে পার্টি থেকে আসছিলাম, তখন এমনটা হয়েছে। প্লিজ আমাকে কি বাসায় পৌঁছে দিতে পারবেন? ঠিক আছে, উঠে বসেন। মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে তারও বাসে এসে ঘুমিয়ে পড়ে। একটা ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। তার গায়ে জড়ানো আছে ঢিলে ঢোলা একটা টি শার্ট, একটা লুজ জিন্স, আর কাপড়গুলো ময়লা পড়ে গিয়েছে। সে ভার্সিটিতে প্রবেশ করার পর তার সামনে কিছু সিনিয়র তাদের সামনে দিয়ে যাওয়ার সময় তাকে কাছে ডাকে। সিনিয়রদের মধ্যে একজন, এই খ্যাত এদিকাই। ছেলেটি কিছু না বলে কাছে যায়। কাছে গেলে সিনিয়রদের মধ্যে থেকে একজন বলে, কি রে, তোর এখানে কি কাজ? তাদের মধ্যেই আরেকজন বলে, কি আর হবে, এখানে রুম পরিষ্কার করতে এসেছে। না না, রুমে তো এদের প্রবেশ করারই ক্ষমতা নাই, নিশ্চয়ই কোনো চুরি করতে এসেছে। দেখছো না কাঁধে ব্যাগ? তুই ঠিক বলেছিস, কিন্তু এখন এটাকে জিজ্ঞেস কর কি করতে এসেছে, দেখি চোরের বাচ্চা কি বলে। তখন প্রথমজন ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কি রে, এখানে কি চাস? এখানে আমি অ্যাডমিশন নিয়েছি, কোন বর্ষে? এবার প্রথম বর্ষ। আর কিছু কি জানার আছে? না থাকলে আমি যাই। ওলে বাবা, চোরের বাচ্চা চোর বলাটা কি দেখ। জি, আমার বাবার নাম কারোর নামই ছিল না। আমার নাম মাহি, সুতরাং মাহি বলেই আমাকে ডাকবেন। দেখ দেখ, ছেলের মুখে বুলি ফুটেছে। আমার সম্পর্কে কিছুই জানেন না, তাই আপনার জানার বাহিরে যে আমার কবে বুলি ফুটেছে আর কিছু বললে জলদি বলেন। আমার এখন ক্লাসে যেতে হবে, প্রথম দিনেই ক্লাস দেরি করা যাবে না। ঠিক আছে, যেতে দিব, তবে একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? তুই তোর ক্লাসে গিয়ে যে মেয়েটাকে দেখে সবচেয়ে বেশি সুন্দর মনে হবে তাকে আজকে ক্লাস শেষে প্রপোজ করতে হবে। মাহি কিছু সময় চুপ থাকার পর বলে, ঠিক আছে, আমি শর্তে রাজি। ঠিক আছে, তাহলে এখন যা। মাহি চলে যেতে থাকে, আর পিছনে দাঁড়িয়ে থাকা সিনিয়রগুলো হাসতে থাকে, কারণ তারা জানে এই ছেলের কপালে দুঃখ আছে। মাহি ক্লাসে প্রবেশ করে সে দেখে ক্লাসের টিচার মাত্র প্রবেশ করেছে। মাহি দাঁড়ালে টিচার ভিতরে প্রবেশের অনুমতি দেয়। মাহি গিয়ে একবার সবার দিকে চোখ বুলিয়ে একটা সিটে গিয়ে বসে। স্যার তখন বলে, আজ যেহেতু প্রথম দিন, তাই সবাই সবার পরিচয় দাও। প্রথমেই আমি আমার নিজের পরিচয় দিয়ে শুরু করছি। আমি মফিজুল ইসলাম, আর এই ভার্সিটিতে 5 বছর যাবৎ শিক্ষক হিসেবে আছি। স্যারের পরিচয় দেওয়া শেষ হলে শিক্ষার্থীরা পরিচয় দেওয়া শুরু করে। সবার পরিচয় দেওয়া শেষে মাহির পরিচয় দেওয়ার পালা। আসলে মাহি নিজে পরিচয় বলে, আমি মাহি মাহমুদ, বাসা গাজীপুর, এখানে নতুন, আর এই কলেজে থেকে ইন্টারের পরীক্ষা দিয়েছি।
সবার পরিচয় দেওয়া শেষে মাহি মনে মনে একটা মেয়েকে ঠিক করে নেয় যাকে আজকে প্রপোজ করবে। অবশ্য মেয়েটা সবচেয়ে বেশি সুন্দরী না, তবে মেয়েটা অনেকটা মায়াবী। আর মাহি চিন্তা করে, যেহেতু সিনিয়ররা বলেছে সবচেয়ে সুন্দরী, আর এইখানে একজনই সবচেয়ে সুন্দরী, তাই তার মধ্যে নিশ্চয় ভেজাল আছে। সবার পরিচয় শেষে স্যার আবার পড়ানো শুরু করে। স্যারের পড়ানো আর এদিকে মাহির কাজ মাহি করে যাচ্ছে। এভাবেই সবগুলো ক্লাস শেষে মাহি ক্লাস থেকে বেরিয়ে আসে আর খুঁজতে থাকে তাকে যাকে মাহি প্রপোজ করবে। খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। তখন মাহি তার কাছে গিয়ে বলে, মিস, আপনাকে কিছু বলার ছিল। জি বলুন। আসলে সিনিয়ররা আমাকে বলেছে যে একটা মেয়েকে প্রপোজ করতে, সবচেয়ে সুন্দরী যে তাকে, আর আমার কাছে আপনি সবচেয়ে সুন্দরী। আমি কি আপনাকে প্রপোজ করতে পারি? আপনি কি আমাকে পাম দিচ্ছেন? আর এখনো যে প্রপোজ করতে আগে পারমিশন নেয়, এটা আমি আজ জানলাম। মজা লাগছে খুব। মেয়েটা এটা বলে হাসতে লাগলো। মাহি বলে, আপনার হাসিটাও না খুবই সুন্দর। এই হাসির কারণ হতে দিবেন কি? মাহি এটা বলে মেয়েটির সামনে হাত রুখে হাতে একটা ফুল নিয়ে দাঁড়ায়। তখন মেয়েটি অবাক হয়ে মুখে হাত দিয়ে ডেকে মাহির দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর বলে, আমি কি আপনাকে চিনি, বা আপনি কি আমাকে চিনেন? এত চিনে লাভ নাই। এখন হয় ফুলটা নেন, না হয় চর মারেন কালে, তাও ঝুলিয়ে রাখেন না। আপনি কিন্তু বেশ মজার মানুষ, তবে তাও আমি আপনাকে ওভাবে গ্রহণ করতে পারবো না। তবে বন্ধু হিসেবে থাকতে পারি। ধুর, থাপ্পড় মারলেই তো হয়। এখানে এত ঝামেলা করার কি আছে? আর আমার বন্ধু আছে, কিন্তু আর প্রয়োজন নাই। তবে তাদের ছাড়া যদি অন্য কাউকে ফ্রেন্ড বা বন্ধু বানাই, তাহলে আমাকে রান্না ছাড়াই গিলে খাবে। ভয় পান নাকি? ভয় পেলে প্রেম করবেন কিভাবে? হাঁটু ব্যথা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি উত্তর দেন। আপনার প্রপোজ করার স্টাইল সত্যিই খুবই ভিন্ন, তাই আমিও গ্রহণ করতে পারছি না। ঠিক আছে। মাহি এটা বলে সেখান থেকে উঠে বাসার দিকে রওনা হয়। বাসায় এসে সে তার রুমে গিয়ে একটা ল্যাপটপের সামনে গিয়ে বসে পড়ে। কিবোর্ডে চাপতে থাকে। কিছু সময়ের মাঝে মাহির হাতের স্ক্রিন স্পিড বেড়ে যায় আর সে কিছু একটা ঝড়ের গতিতে লিখে সেটা সেভ করে। তখন সেখানে আরও একটা পেজ ওপেন হয়। মাহি সেই পেজে কিছু সময় কাজ করে। তারপর মাহি ল্যাপটপ রেখে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে বাহিরে আসে। নিজেকে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত করে বাহিরে যায়। মাই একটা মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় কৃষকেরা খেতে ধান লাগাচ্ছে, আবার কত ছেলে মেয়ে মাঠে খেলছে। অনেক লোকই আশেপাশে বসে আড্ডা দিচ্ছে। এই সমস্ত দেখে মাহির চোখ ভিজে যায় আর মাহি মনে মনে ভাবে, কোনো এক সময় আমিও এমনই ছিলাম। নিজের একটা পরিবার ছিল, নিজে খেলাধুলা করতাম, নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতাম, আর বাবা কৃষক। কিন্তু এখন এসবের কিছুই তো হচ্ছে না। কেন আমার জীবনটা এমন হতে হলো? সাধারণভাবেও তো চলতে পারতো। মাহি এসে ভাবতে ভাবতে মাঠের দিকেই তাকিয়ে থাকে। তখন তার দুই শয়তান বন্ধু এসে মাহির কাজ চাপড়ে বলে, কি রে, কি এত ভাবিস? কিছু না, তোদের আসতে এত দেরি হলো যে। আর বলিস না, শিহাব আজারে একটা কাজ করছে, তাই আসতে পারি নাই। আমি নাকি তুই জানা আছে, কেউ না জানলে আমি জানি, সুতরাং ভালো হয়েছে সাইফুল। আচ্ছা, সমস্যা নেই। তোরা যতই দেরি করে আসিস না কেন, আমার জানার প্রয়োজন নাই। এখন চল একটু ঘোরাঘুরি করি। ঠিক আছে। মাহি, শিয়াব আর সাইফুল তারা তিন বন্ধু। তাদের মধ্যে সাইফুল আর শিয়াব মজা করতে ভালোবাসে, আর মাহি নিজের থেকে মজা করার ইচ্ছা থাকলেও তার ভিতর থেকে মজা আসে না। মাহি, শিয়াব আর সাইফুল তিনজন হাঁটতে থাকে। নিজেরা নিজেদের মতো কথা তো চালু রাখেই। শিয়াব আর সাইফুল হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে এসে দাঁড়ায়। তখন মাহি বলে, শিহাব, কোনো প্রকার বেকাল যাতে না হয়। আশা করি হবে না, কিন্তু আমাদের এখন থেকে প্রতিদিন ক্লাস করতে হবে, না হলে শেষ। সাকসেস হবে বলে মনে হচ্ছে। তাহলেই হবে। এখন তাহলে কি করা যায়? কি আর করা যাবে? কিছুই করা যাবে না এখন, তাই আমরা আবার বাসায় চলে যাব। চল তাহলে। মাহি, শিয়াব আর সাইফুল তিনজন আবার তিনজনের বাসায় চলে যায়। তার তিনজন তিন বাসাতে থাকে। তাদের বাসায় তারা নিজেরা ছাড়া কিছু রান্না করার জন্য আর পরিষ্কার রাখার লোক আছে শুধু। মাহি নিজের বাসায় এসে আবার একই কাজ করে। রুমে প্রবেশ করে ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে এসে ল্যাপটপটা সামনে নিয়ে কিছু কাজ করতে থাকে। কাজ শেষে আবার সবকিছু আগের জায়গায় রেখে বেলকনিতে চলে যায়।
মাহির ভালো দিক হচ্ছে সে নিজের সব কিছু গুছিয়ে রাখে, যা সাধারণত অন্যরা করে না, আর করলেও সেটা মেয়েরা। বেলকুনিতে বসে বাহিরের পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। এই শহরটা বড্ড ব্যস্ত শহর, এখানে একজনকে নিয়ে আরেকজনের ভাববার সময় নেই। তারা সবাই নিজেদের মতো করে চলে। যদি কেউ দেখে যে কাউকে খুন করছে, তাও তাদের না করার মতো সময় তারা পাবে না। এতটাই ব্যস্ত এই শহরটা। মাহি এসব চিন্তা করতে থাকে। সামনে তাকিয়ে মাহির চোখ হঠাৎই একটা মেয়ের উপর যায়, যে কিনা গাড়ির জন্য অপেক্ষা করছে। মাহি এটা বুঝতে পারে মেয়েটি বারবার তার হাতে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার রাস্তায় তাকাচ্ছে। মাহি এক নজরে মেয়েটিকে পুরোপুরি পর্যবেক্ষণ করে নেয়। এতে মাহি যা বুঝতে পারে তা হচ্ছে এই ভার্সিটিতেই পড়ে মেয়েটা। তার কাঁধে ছিল ব্যাগ, আর হাতে দুইটা বই, আর চুলগুলো এক পাশ করে রাখা, হালকা সাজ। এতেই মনে হয় যে মেয়েটাকে কোনো পরীর থেকে কম মনে হচ্ছে না। মাহি কিছু সময় পর দেখতে পায় একটা মেয়ে এসে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরে। মেয়েটাও ওই মেয়েটাকে জড়িয়ে ধরে। মাহি এটা দেখে মনে মনে বলে, জীবনের প্রথম কাউকে পছন্দ করছি, সেও কি আবার মেয়ে পাগল হবে নাকি? মাহি আবার নিজে নিজে বলে, না না, এটা হতে যাবে কেন? এমনও তো হতে পারে যে মেয়েটা তার বান্ধবী, আর বেশি আবেগের কারণে এমনটা করেছে। এটাই ঠিক আছে, শুধু শুধু নেগেটিভে না গিয়ে পজিটিভ করি। মাহি এর সমস্ত ভাববার মাঝে দেখতে পায় যে সে এত সময় যার দিকে তাকিয়েছিল সেও এখন তার দিকে তাকিয়েছে। তাই মাহি রুমে চলে যায়। রুমে গিয়ে সে নিজের খাটে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে এই মেয়েটার সম্পর্কে আরও জানতে পারবে কিভাবে। কিছুক্ষণ ভাবার পর মাহি পেয়ে যায় উপায়টা। তা হচ্ছে নিজের ল্যাপটপে তার সম্পর্কে যত তথ্য আছে সব দিব, তাহলেই তো হবে। মাহি এটা ভেবে ল্যাপটপটা আবার অন করে মেয়েটার একটা ছবি তোলে। সেটাও সাথে যুক্ত করতে চায়, তাই সে বেলকুনিতে যায় ছবি তুলতে, কিন্তু সেখানে গিয়ে দেখে মেয়েটা নাই। তাই মাহি মন খারাপ করে আবার রুমে চলে আসে। কিছু সময়ের মাঝে আজান হয় আর মাহি নামাজ পড়তে বসার পর মাহি কিছু সময় পরে থেকে উঠে খাবার খেতে যায়। খাবার খেয়ে এসে ফোন হাতে নিয়ে কিছু কাজ করতে থাকে। এর মধ্যে রাত 11টা বেজে যায়। মাহি আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের দৃশ্য দেখতে বেলকুনিতে যায়। সেখানে কিছু সময় থেকে আবার নিজের রুমে চলে আসে। রুমে এসে মাহি রেডি হয়ে নিচে চলে যায়। নিচে এসে খাবার খেয়ে ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে কিছু সময় শিয়াব আর সাইফুলের জন্য অপেক্ষা করে। যখন দেখে এখনো আসেনি, তখন মাহি ভার্সিটির একটা কোণে গিয়ে দাঁড়ায়। আশেপাশে অবশ্য অনেকেই আছে। মাহি সেখানে গিয়ে দাঁড়ানোর পর হঠাৎই তার চোখ যায় একটা মেয়ের উপর, যে কিনা মাহির দিকে তাকিয়েছিল। মাহি এই বিষয়টি পাত্তা না দিয়ে পকেট থেকে ফোন বের করে ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। মাহি কিছু সময় এরকম থাকার পর সেখানে উপস্থিত হয় শিয়াব আর সাইফুল। শিয়াব এসে মাহির সাথে হাত মিলিয়ে তাকে বলে, কিরে, এই চিপাই কি করিস? তোর কি মনে হয়? আরে ইয়ার, রেগে যাচ্ছিস কেন? আমি তো জানি এখানে সাধারণত মেয়ে নিয়ে আসে, কিন্তু তোর সাথে তো কোনো মেয়ে দেখছি না। না না, আমি তো ঠিকই দেখেছি। কই, আমিও দেখি একটু। শিয়াব আর মাহি সাইফুল যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মাহি তখন মনে মনে বলে, এই মেয়ে এত সময় ধরে কি শুধু আমার দিকেই তাকিয়েছিল কেন? তাকে তো শুধু কালকেই দেখছি, আর কালকে র্যাগিংয়ের শিকার হয়ে তাকে প্রপোজ করতে হয়েছে। এখন আবার এর কি হয়েছে? মাহিম এসব ভাবছে, তখন শিয়াব মাহিমকে বলে, এই মেয়েটা কে রে তোর দিকে তাকিয়ে আছে যে? শিয়াবের কথা কান পর্যন্ত পৌঁছানি যেন এমন একটা ভাব। শিয়াব মাহিকে আর কিছু না বলে সাইফুলকে বলে, চল তো দেখি এর সমস্যাটা কি, এদিকে তাকিয়ে আছে কেন? তারা নিজেদের মধ্যে কথা বলে মেয়েটার কাছে যায়। আর তখনই মাহির হুঁশ আসে। মাহি শিয়াব আর সাইফুলকে ডাকতে চেয়েও পারে নাই, তাই তাদের পিছনে পিছনে গিয়ে তাদের সাথে যুক্ত হয়। ওরা মেয়েটার কাছে যায়। তারপর সাইফুল বলে, আপনি কোন বর্ষী? প্রথম বর্ষ। আপনারা? একই। তুমি করে বলছি তাহলে। আমরা অনেক সময় ধরেই দেখছি তুমি ওর দিকে তাকিয়ে আছো। জানতে পারি কেন তাকিয়ে আছো? মেয়েটা যা বললো তা শুনে শিয়াব আর সাইফুল অবাক, কারণ মেয়েটা বলেছে, আসলে কালকে ওনার কথাগুলো ভাবছিলাম, ওনার প্রপোজ করার স্টাইল। ও ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাদের বলবে, সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনার নাম কি? মিশু। সুন্দর নাম। এখানে কি নতুন নাকি? না। ও, তাহলে তো আশা করি এখানকার পরিবেশ সম্পর্কে সব জানেন।
ঠিক আছে, এখন আমরা যাই তাহলে। মিশি কিছু বলতে যাবে, তার আগে মাহিদের পিছন থেকে মেয়লি কণ্ঠে কেউ বলে ওঠে, মিশু শাকচুন্নি। মাহিরা পিছনের দিকে তাকায়। মাহি দেখতে পায় সেদিনে সে মেয়েটি এখানে তারই পিছনে দাঁড়িয়ে আছে। মাহি কিছু বলে না, কারণ তাড়াতাড়ি কাজ কখনো ভালো হয় না। মাহি কিছু না বলে সেখান থেকে চলে আসে। আর মাহিকে চলে যেতে দেখে শিহাব আর সাইফুলের হুঁশ আসে। তখন তারা মিশুকে বলে সেখান থেকে চলে আসে। মাহি, শিহাব, সাইফুল ক্লাসে চলে যায়। তাই ক্লাস করতে ক্লাসে যাওয়ার 5 মিনিট পর ক্লাসে শিক্ষক প্রবেশ করে আর তিনিও লেকচার দেওয়া শুরু করে। মাহিরা স্যারের লেকচার মনোযোগ দেয়। এর কিছু সময় পর ক্লাসে পিয়ন এসে বলে, আজকাল ক্লাস হবে না, সবাই মাঠে আসো। ছাত্রছাত্রীরা সব মাঠে বের হয়ে যায়। তখন মাহি আর শিহাবের মধ্যে কথা বলে, কি হয়েছিল এখানে, এত ভিড় কেন? কালকে রাতে একটাকে দেখেছি, একটা মেয়েকে নেশা করিয়ে হোটেলে নিয়ে যেতে চায়। আজকে ক্যাম্পাসে ঢোকার সময় যখন সিনিয়ররা আটকালো, তখন দেখি ওই ছেলেটা সিনিয়রদের মধ্যেই একজন, তাই উপরে পাঠিয়ে দিয়েছি। ও, এখন তাহলে সামলা, আমরা আছি তোর আশেপাশে। ঠিক আছে, সমস্যা নাই। মাহি, শিহাব আর সাইফুল ভিড়ের কাছাকাছি এসে দাঁড়ায়। তারা সবাই পড়ে আছে এখানে। সামনে কি বলছে তারা কেউ শুনতে পারছে না। মাহি আরেকটু এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করে, আর সে শুনতে পায় এখানে যে পুলিশগুলো এসেছে তারা সিনিয়রদের জিজ্ঞেস করছে, এমন কিভাবে হলো? আমরা জানি না। তোমাদের কি কাউকে সন্দেহ হয়? হয় একটা ছেলেকে। কোন বর্ষে পড়ে আর নাম কি তার? কিছু কি জানো? প্রথম বর্ষ, নাম মাহি সম্ভবত। ও, তুমি শিওর না? আশা, তোমার নাম কি? রিফাত। আচ্ছা রিফাত, আমি সর্বপ্রথম বর্ষকে এখানে ডাকি, তুমি কি তাকে চিনতে পারবে? পারবো। ঠিক আছে, তাহলে তাই হবে। তখন পুলিশ একজন একজন করে সবাইকে রিফাতের সামনে আনে আর বলে, এ কি? আর রিফাতের উত্তর না। তখন মাহির পালা আসলো। মাহিকে রিফাতের সামনে এনে দাঁড় করলে রিফাত বলে, এই ছেলেটাই। তাহলে তুই মেরেছিস? না, মারিনি। শ্বশুর বাড়ি চল, সব মনে পড়ে যাবে। পুলিশ তার এক সহকারীকে ইশারা করলো যাতে মাহিকে গাড়ি তোলে। সহকারী মাহিকে গাড়িতে তোলে। পুলিশও গাড়িতে উঠে বসে। ড্রাইভারকে বলে, গাড়ি চালান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো স্যার চালাচ্ছি। এটা বলে গাড়ি চালু করে। গাড়ি থানার সামনে আসলে গাড়ি থেকে পুলিশ নেমে পড়ে। মাহিকে কলার ধরে নামিয়ে থানায় নিয়ে যায়। থানার ভিতরে গিয়ে পুলিশ অবাক, কারণ এখানে মন্ত্রী সাহেব বসে আছে। পুলিশ মাহিকে ছেড়ে মন্ত্রীর পায়ে সালাম করতে নেয়। মন্ত্রী সরে যায়। তখন মন্ত্রী বলে, কোনো বোকা বলদকে আমার পাস হতে দেব না। আমার ভুল কি? এখনো যেহেতু জানতে পারস নাই, মরার আগেও তাহলে জানতে পারবি না। তোকে শুধু এইটুকুই বললাম যে তুই খুব বড় একটা ভুল করেছিস। কি ভুল স্যার? একেবারে বলেন, আর কখনো করব না। নিজের মৃত্যু নিজের হাতেই নিয়ে এসেছিস। এখন তোর কি হবে সে ছাড়া কেউ জানে না। কে সে? তোর পিছনে যে দাঁড়িয়ে আছে। মন্ত্রীর কথাই পুলিশ মাথা ঘুরিয়ে দেখে সে যাকে ধরে নিয়ে এসেছে তার কথাই বলছে, কিন্তু পুলিশ এটা বুঝতে পারছে না এ আবার কি করবে। তাই মন্ত্রীকে বলে, এ আমার কিছু। আর কিছু বলতে পারলো না, তার আগে বৃষ্টির মতো তার শরীরে বুলেট প্রবেশ করেছে। আর পুলিশটা চিল্লাতে থাকে। মাই পুলিশটার সামনে গিয়ে বলে, দেখলি তো কিছু করতে পারি কি পারি না। পুলিশটা কিছু বলার অবস্থা নাই, শুধু চিল্লাচ্ছে। তাই মাই টেবিলে থাকা পানি এনে মুখে ঢেলে দেয়। পুলিশটা পানিও ঠিকঠাকভাবে গিলতে পারে না। তার আগে আবার ঝড়ের মতো বুলেটের আঘাত পেতে থাকে। এর 10 সেকেন্ড পর পুলিশ সেখানে নিজের জীবন হারায়। মাই সেখান থেকে বেরিয়ে যায়। ক্যাম্পাসে তার গাড়ি রাখা। সে প্রথমে ক্যাম্পাসে যায়। সেখান থেকে নিজের গাড়ি নিয়ে নিজের অফিসে চলে আসে। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে। কিছু সময় যাওয়ার পর তার পিয়ে তার কেবিনের সামনে এসে বলে, মে আই কামিং স্যার? ইয়েস। পিয়ে ভিতরে এসে মাহিকে বলে, কিছু লাগবে স্যার? ঠান্ডা নিয়ে আসেন। ঠিক আছে। মাহির কেবিন থেকে বেরিয়ে যায় পিয়ে ঠান্ডা নিয়ে আসতে। মাহি ভাবে, আজকে শুধু শুধু আরও একজনের জীবন চলে গেল। কেন যে এরা না জেনে কাছে আসে বুঝতে পারছি না। আমি তো কাউকে এমনিতেই শেষ করি না, আবার কারো ক্ষতিও করি না, তাও কেন যে এরা লাগতে আসে। মাহি এ সমস্ত ভাবনার মাঝেই আবার নক করে। মাহি বলে, আসেন। মাহির পিয়ে প্রবেশ করে। হাত থেকে গ্লাস আর বোতলটা রেখে আবার চলে যায়। মাহি এগুলো একবার দেখে তারপর গ্লাস ঢেলে খেতে শুরু করে। সব শেষ হলে মাহি পিয়েকে আবার ডাকে। পিয়ে আসলে মাহি বলে, এখন আমি বিশ্রাম নেব, কাউকে কেবিনে প্রবেশ করতে দিবেন না। ঠিক আছে স্যার। এটা বলে পিয়ে চলে যায়। আর মাহি ভাবতে থাকে নিজের সম্পর্কে। কেমন একটা মানুষ হয়ে গেছে সে। তার একটু রাগের কারণও অন্যদের মরতে হচ্ছে আগে।
কেমন ছিল আর এখন কেমন পুরাই আলাদা। মাহির এই পরিবর্তনের কারণ নির্দিষ্ট কেউ নেই, আছে অনেক। মেনকে এটা সে নিজেও জানে না। মাহি ভাবে, কেন কেন আমার সাথে এমন হলো? আমিও তো পারতাম সাধারণভাবে সাধারণ ছেলেদের মতো থাকতে। কেন কেন আমি কেন এমন হয়ে গেলাম? আজ আমার এই হাতেই কত মানুষের রক্ত ঝরে। পাপীদেরকে আমারই তো মারা উচিত। মাহি এবার নিজে নিজে বলে, না, ঠিকই আছে একদিক দিয়ে। কেননা আমি যদি এদের মৃত্যু না দিই তবে আর কে দিবে? পুলিশ, যে নিজেই টাকা আর পাওয়ারের কাছে বিক্রি, তারা দিবে শাস্তি। এটাও আমার ভাবতে হলো। আমার সামনে কোনো অন্যায় মানেই মৃত্যু, 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 শুধুই মৃত্যু। মাই এর সমস্ত নিজে নিজে পিড়পিড় করার মাঝে কখন যে তার চোখ লাল হয়ে গেছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। মাই আর কিছু চিন্তা করে না, অল্প একটু ঘুমিয়ে নেয়। উঠে ফ্রেশ হয় তার কেবিনে থাকা ওয়াশরুম থেকে। মাই বের হয়ে নিজেকে প্রস্তুত করে। অফিস থেকে বেরিয়ে নিজের আরেকটা কাজ আছে, তাই শিয়াব আর সাইফুলকে মেসেজে বলে, জায়গা মতে পৌঁছে যাস। এটুকু বলে মাহি ড্রাইভ করতে থাকে। আর অন্যদিকে মিশুদের মেসে, মিম, আর কত সময় লাগবে? সন্ধ্যা তো হয়ে গেছে। আমরা বলেছিলাম সন্ধ্যার সময়ই থাকবো। মিশুর বাচ্চা শেষ। তুই তো কেন হেল্প করিস নাই, শুধু বসে বসে জিজ্ঞেস করিস কতক্ষণ লাগবে। তোকে ধরে যদি পানিতে চুবাই দিয়ে মারতাম ভালো হতো। আমি আর মিতু কত কষ্ট করতাছি, আরেকজনের কোনো খবরই নাই। কর, তুই তো পারিস, আমি তো পারি না, তাই বসে আছি। আর 3 জন করলে একসাথে ঝামেলা হবে আরো। এখন যে আরো কত অজুহাত দিবে আল্লাহই জানেন। আমি তো ভাবতেছি মিশুর বিয়ের পর তার জামাইকে কেমনে রান্না কইরা খাওয়াইবো। এটা শুনে মিম হেসে ওঠে আর মিশু মিতুর চুল মোট করে ধরে টান মারে। মিতু চিৎকার দেয়। মিশু মিতুকে বলে, আমি সেই জন্যই আগে থেকেই প্ল্যান করেছি, যেখানেই বিয়ে করি না কেন 3 জন একসাথেই থাকবো। তাহলে আর আমার রান্না করতে হবে না। খায়া দায়া কাম নাই নাকি যে আমি তোরে রান্না করে খাওয়াইবো? আচ্ছা মিশু, ওই ছেলেগুলো কারা? কোন ছেলেগুলো? আরে আজকে ভার্সিটিতে যাদের সাথে কথা বলেছিলি। ও, ওরা? আমি নিজেও চিনি না সবগুলোরে, তবে 2 জনের নাম জানি। একজন মাহি, আরেকজন সাইফুল। কিউট নাম, মাহি। কিন্তু আমার কাছে সাইফুল নামটা কিউট লাগে। ও, তার মানে আমারই কোনো নামই কিউট লাগে নাই, এটা কোনো কথা হইল? এই যে হয়ে গেছে, এখন তোর পালা। তুই কোনো কাজ করিস নাই, এখন সুন্দর করে হাত ধুয়ে মুছে এসে মুড়ির সাথে ছোলাগুলো মিক্সিং কর। ঠিক আছে। মিশু উঠে চলে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় গিয়ে মুড়ি মিক্সিং করতে শুরু করে। তাদের মুড়ি তৈরি করার উপাদানগুলো হচ্ছে মুড়ি, ছোলা, চানাচুর, তেল, মশলা, বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, মরিচ ইত্যাদি। তাদের মুড়ি তৈরি করা শেষ করতে করতে সন্ধ্যা 7:25। তখন মিম মিশুকে বলে, এখন সব কিছু একসাথে কর। মিশু সব একসাথে করলে মিম আবার বলে, এবার সব কিছু একটা নাড়া দে। মিমের কথা মতো মিশু তাও করে। এবার মিম বলে, এখন খাওয়া শুরু কর। তার 3 জনে খাওয়া শুরু করে। মিম মিশুকে বলে, ছেলেগুলো তোর কাছে এসেছিল কেন? আরে গতকাল মাহি আমাকে প্রপোজ করেছে, আমি সেটা নিয়েই ভাবছিলাম। তাদের দিকে তাকিয়ে তখন মাহির সাথে থাকা তার বন্ধুগুলো সেটা দেখে আমার কাছে আসে। কি, মাহি তোকে প্রপোজ করেছে? তুই রিজেক্ট করে দিবি? করেও দিছি, কারণ তার প্রপোজ করা দেখে যে কেউ অ্যাকসেপ্ট করবে। কিন্তু এক দেখায় তো আর বফ কফ হওয়া যায় না, তার আগে যাচাই বাছাই করতে হয়। আমিও মাহিকে বলেছিলাম যে আমরা বন্ধু হয়ে থাকি, কিছুদিন তারপর না হয় এসব ভাবা যাবে। তারপর মাহি বলে যে তার বন্ধু আছে, তাদের পারমিশন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে মাহিকে নাকি খেয়ে ফেলবে। আর কিছু কি বলেছে? মিশু একটু ভেবে বলে, বলেছে যে তাকে র্যাগ দিয়েছে, তাই আমাকে প্রপোজ করেছে। ও ঠিক আছে, কিন্তু তুই এত কিছু জেনে কি করবি? না এমনি। সত্যিটা বল বলছি। অন্যদিকে একটা অন্ধকার রুম, সেখানে লাইটের আলোয় বসে আছে কিছু ব্যক্তি। একজন ছাড়া সবাই বাঁধা অবস্থায়। যে মুক্ত অবস্থায় আছে তার গায়ে শুধুই ব্ল্যাক কালারের একটা হুডি,
আর ব্ল্যাক কালারের মাস্ক। ব্ল্যাক হুডি বলে, তোদের জীবন তো শেষ, তোদের কোনো শেষ ইচ্ছা? আমাদের শেষ ইচ্ছা শুধু একটাই, তুই কে, তোর পরিচয় কি? তোদের সবগুলো জম। আমাকে যদি এখন দেখতে চাস তাহলে তোরা এখানেই মারা যাবি। আর আমি চাই তোদের কষ্ট দিয়ে মারতে, যতটা কষ্ট দিয়ে তোরা অন্যদের মেরেছিস। আমরা কাকে মেরেছি? আমরা কাউকে মারিনি। যদি এই জন্য আমাদের এখানে তুলে এনে থাকিস তাহলে তুই ভুল করছিস। লোকগুলো থেকে একজন কথাটা পড়লো। ব্ল্যাক হুডি এটা শুনে রেগে যায় আর তার পাশে থাকা বক্সে থেকে একটা ফ্ল্যাশ নিয়ে লোকটার আঙ্গুলে চেপে ধরে। আর লোকটা বলে, আমি সত্যি বলছি, তাও আমাকে ছেড়ে দিন। এবার ঠিক আছে। সিংহের গুহায় এসে তার সাথেই মিথ্যা বলা, আবার উঁচু গলায় কথা বলা কুত্তাদের জন্য মানায় না। বল এবার। আমরা অনেককে মেরেছি, কতজনকে মেরেছি তার কোনো হিসেব নাই। আরও আছে, সেগুলো বল, নাকি আবারও চাস? না, বলছি আমরা ড্রাগস দিই মানুষকে, ছাত্রদের কেউ দেই। আর আমরা মেয়েদের পাচার করি অন্য দেশে, শিশু পাচার করি। আরও আছে, কিন্তু তুই সেগুলা বললি না, তাই তোর মৃত্যু। এটা বলে প্লাস দিয়ে লোকটার আঙ্গুল চেপে ধরে লোকটা হাঁ করে চিৎকার দিতে নিলে প্লাস দিয়ে তার জিহ্বা ধরে টান দেয়। জিহ্বা প্লাসের সাথে চলে আসে আর লোকটার চোখ দিয়ে পানি পড়তে থাকে। ব্ল্যাক হুডি এবার একটা রড নিয়ে লোকটার চোখে ঢুকিয়ে দেয়। লোকটা সেখানে কিছু সময় নড়াচড়া করে জীবন হারায়। ব্ল্যাক হুডি এবার দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে, কি কি জানিস? তুই সব বলবি, সব মানে সব, একটাও কিছু যাতে বাকি না থাকে। আমিও তার মতোই, আর কিছু জানি না। তাহলে তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ নাই। এবারে লোকটার চামড়া তুলে নেয় বিলেট দিয়ে, তারপর সেখানে মরিচের গুঁড়ো দেয়। লোকটা চিল্লাতে নিলে মুখেও মরিচের গুঁড়ো ঠেলে দেয় চোখে। লোকটা কিছু সময়ের মাঝে অন্ধ হয়ে যায়, কিন্তু ব্ল্যাক হুডির কোনো মায়া হয় না। সে এবারে শরীরের সব কাপড় খুলে সব জায়গায় মরিচ ঢেলে দেয়। লোকটা আর সহ্য করতে না পেরে দেহ ছেড়ে দেয়। এবারে আসলো তৃতীয় জনের পালা। সে আগে থেকেই কাঁপাকাঁপি করছে। ব্ল্যাক হুডি তার দিকে এগিয়ে আসে। সে শেষ চেষ্টা হিসেবে একটা কথাই বলে, আপনার পরিচয় কি? ব্ল্যাক হুডি লোকটার কানের কাছে গিয়ে বলে, SMM ব্ল্যাক কিং। এটা শুনে লোকটাকে আর কোনো রকম কিছু করার আগে লোকটার চোখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আর একটা সময় লোকটা এভাবেই মারা যায়। আর এই কথা আস্তে বলাতে ওনারা শুনতে পায়নি। তাদের কাছে গেলে তারাও একই প্রশ্ন করে। আর ব্ল্যাক হুডি উত্তর দেয়, তোদের লিডকে? আমাদের নেতা দেশের সেরা বিজনেসম্যান, তার সাথে পেরে উঠবি না তুই। আমাদের মারলেও এমন শতদল আছে। ঠিক আছে, নামটা বল। আফজাল খান। ঠিক আছে, তাহলে আমার পরিচয়ও দেওয়া উচিত, তাই না? আমি হলাম খারাপের জম আর ভালোর জন্য সাহায্যকারী। আর আমাকে চেনে সবাই SMM ব্ল্যাক কিং নামের। এটা বলার সাথে সাথে তাদের দুজনের উপর বৃষ্টির মতো গুলি পড়তে শুরু করে। তার দুজনই মারা যায়। তখন ব্ল্যাক হুডি তার পিছনে থাকা লোকেদের বলে, যা যা রেকর্ড হয়েছে সব মেমোরি আকারে লাশগুলোর পাশে ফেলে আসবে। ঠিক আছে বস। ব্ল্যাক হুডি অন্ধকার থেকে বেরিয়ে আসে। তার দুই পাশে আরও দুজন। ব্ল্যাক হুডি গাড়ি করে আবার চলে যায়। অন্যদিকে, মিতুর বাচ্চা ঘুমাবই দয়া করে। আমি এখন ঘুমাবো না, তোদের যা মন চায় কর গিয়ে। তুই না ঘুমা, তোর ফোনটা তো অফ কর, নয়তো হেডফোন কানে দিয়ে শোন। তোর এই ড্রামা সিরিজ দেখার কারণে আমাদের এখানে আওয়াজ হচ্ছে। তোর হেডফোন দে। কেন রে, তোর তার কি হয়েছে? এমনিতেই আমি যাচ্ছি না, তোরা ঘুমা, আমি একা একা জাগনা থাকি। এখন তোদের একটার হেডফোন দে, তাহলে তোদের ঘুমাতে দিব। নে বইন নে, তাও আমাদের আর জ্বালাস না। তখন মিতু আর কিছু না বলে হেডফোন দিয়ে সিরিজ দেখতে থাকে আর বাকিরা ঘুম। অন্যদিকে মাহি, শিয়াব, সাইফুল তিনজনের বাসায় চলে যায়। তখন মাহি বাসায় পৌঁছায় বুয়াকে বলে, খাবার তৈরি করেন। ঠিক আছে স্যার। বুয়া এটা বলে কিচেনে চলে যায় আর মাহি উপরে নিজের রুমে। মাহি রুমে প্রবেশ করে রুমের মধ্যে থাকা কিছু ডিভাইস অন করে, তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বুয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। মাহি তাকে উদ্দেশ্য করে বলে, হয়ে গেছে। জি হয়ে গেছে, আপনি আসতে পারেন। আপনাকে ডাকার জন্যই এসেছিলাম। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এটা বলার পর বুয়া চলে গেল। তখন মাহি নিজে ড্রেস পরে বের হয়ে ডাইনিংয়ে আসে, একটা চেয়ার টেনে বসে। তখন বুয়া খাবার দেয় মাহিকে। মাহি খাবার খাওয়া শেষ করে। মাহি আবার নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে মাহি নিজের ল্যাপটপ অন করে একটা সাইটে প্রবেশ করে। তখন মাহির সামনে একটা লিঙ্ক আসে। মাহি সেই লিঙ্কটি যেতেই ইমেল ঠিকানা থেকে এসেছে সেটা একটা মেল দেয়।
এর 10 সেকেন্ড পর মাহির ল্যাপটপে আরেকটা মেইল আসে। মাহি তখন সেটা অন করে সে মেইলে ক্লিক করে প্রবেশ করে। এর কিছু সময় পর মাহির ল্যাপটপে এমন একটা পেজ আসে যা মাহি না, কিছু সময় পূর্বে মাহিকে যে ব্যক্তি মেল সেন্ড করেছিল ওই ব্যক্তির ল্যাপটপ এখন মাহির কন্ট্রোলে। মাহি প্রথমে ল্যাপটপের সকল প্রকার বাহিরের ডিভাইসগুলো বন্ধ করে দেয় যাতে করে এটার অ্যাক্সেস অন্য কেউ না নিতে পারে। তারপরেই মাহি এটাতে থাকা সকল সাইটের সিকিউরিটি ডাউন করার পর তার কাছে থাকা আরেকটা কম্পিউটারে সব তথ্য দিয়ে ওই সাইটগুলো নষ্ট করে দেয়। কিছু সময় পর ওই সাইটগুলো আর দেখা যায় না। তখন মাহি ল্যাপটপ আর কম্পিউটারের সামনে সরে এসে নিজের ফোন টিপাটিপি শুরু করে। মাহি ফোন টিপা মানে বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলা আর বিভিন্ন নিউজ দেখা আর বিভিন্ন নতুন সাইট দেখা। মাহি আজও একই কাজ করছে। এরকম আজকেও মাহি প্রথমেই নিউজ দেখে সে আজকের নিউজগুলোর জন্য মোটামুটি প্রস্তুত ছিল। আজকে এটা দেখাবে। মাহি নিউজ দেখা শেষ করে ফেসবুকে ঢুকে দেখে 3 জন নতুন কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। মাহি তা দেখতে গিয়ে অবাক, কারণ সেখানে 3 জনই মেয়ে আর আজকে যাদের সাথে ভার্সিটিতে কথা বলেছে তারাই এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। মাহি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তখন মাহির কাছে মেসেজ আসে। মাহি মেসেজ সিন করে দেখে সেখানে লেখা, আমাকে কি চিনতে পেরেছেন? মাহি রিপ্লাই দিয়ে বলে, জি। ও, তাহলে তো আর কষ্ট করে পরিচিত হতে হবে না। আর হ্যাঁ, আমার একটা বিষয় খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে কারোর সাথে কথা বললে কোনো অধিকার ছাড়াই কথা বলা। তাই প্রথমে আমরা ফ্রেন্ড হই নাকি? হুম। ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ঠিক আছে বন্ধু। আমার কাছে আবার ইংরেজি ভালো লাগে না। আমরা বাঙালি, তাই বাংলায় সব প্রস্তাব বা যে কোনো কিছু করা উচিত, আর ইংরেজিতে করলে আমার কাছে সেটা মূল্যহীন। বাহ, মশাইয়ের দেখি ভালোই ভাব। জি, ছেলে মানুষের একটু বেশি ভাব থাকা উচিত। কিন্তু ভাবটা সবার সামনে প্রকাশ করা ঠিক না। কেন করলে কি সমস্যা? অনেক সমস্যা। আমার সামনে ভাব নেবেন না। ঠিক আছে, নিব না। এখন বলেন তো কেন মেসেজ দিয়েছেন? এমনি কথা বলতে মন চাইছে তাই। কেন, বিরক্ত হচ্ছেন নাকি? না না, আপনি বলেন। কি বলবো? আপনার যা মন চায় তাই বলেন। ঠিক আছে, তাহলে বলবো, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। মিম কিছু সময় নীরব থেকে বলল, আচ্ছা বলবো, কিন্তু এখনকার মতো বিদায়। আচ্ছা বাই। মাহি এটা বলে ফেসবুক থেকে বের হয়ে যায়। মাহি বের হয়ে নিজের হাত মুখ আবার ধুয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুকে যায়। সেখানে গিয়ে মেসেজ দেখে মিমের আইডি হতে মেসেজ এসেছে। সেখানে লেখা, গুড মর্নিং। মাহিও রিপ্লাই দিয়ে বলে, গুড মর্নিং টু। এটা বলে মাহি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বের হয়ে এসে দেখে ফোন বাজছে, তাই মাহি ফোন হাতে নেয়। শিয়াব কল করেছে। মাহি ফোন রিসিভ করে বলে, কি হয়েছে? আজকে এত সকালে উঠে আবার আমাকে ফোনও দিয়ে দিয়েছিস? মজা করতেছোস আর আমরা আছি প্যারাই। কি হয়েছে? আরে ভাই, গতকাল যে মেয়েদের সাথে কথা বলছে তাদের মধ্য থেকে একজন আমাকে মেসেজ দিয়েছে। তো কি হয়েছে, কথা বলবি? এটার উপর সন্দেহ হচ্ছে। কেন? আর নাম কি ওর? আরে ওই মেয়ের সাথে আরো একটা মেয়ে ছিল না, সে আবার সাইফুলকে মেসেজ করছে, আর মেয়েটার নাম মনে হয় মিতু। ও আচ্ছা, তাহলে ভার্সিটির ক্যাম্পাসে আয়, তারপর কথা বলি নাকি? ঠিক আছে, তোর ইচ্ছে। এটা বলে শিয়াব কল কেটে দেয়। মাহি রেডি হয়ে নিচে এসে খাবার খায়। তারপর বাসা থেকে বের হয়ে নিজের গাড়ি নিয়ে ক্যাম্পাসে চলে যায়। মাহি ক্যাম্পাসে চলে এসে গাড়ি পার্কিং করে চলে যায় অন্য কোনায়, যেখানে গতকাল শিয়াবদের জন্য অপেক্ষা করছিল। মাহি সেখানে গিয়ে দেখে কালকের মতো আজকেও মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা মিম। মাহিকে দেখে মিম তার দিকে এগিয়ে আসে। এসে মাহিকে বলে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো এখানে কি করেন? আপনি কি প্রতিদিনই এখানে আসেন নাকি? হুম। না, প্রতিদিন না, এখানে আসি বন্ধুদের আসতে দেরি হলে। ও, আজকেও কিন্তু বন্ধুদের আসতে দেরি হচ্ছে। জি। আমার সাথে জি শব্দটা যায় না, তাই এটা বলাটা ছেড়ে দেন। ওইটা আপনার সমস্যা। আমার না, আপনি জি পছন্দ করেন না, আমি তো করি, তাহলেই হবে।
আপনি সবার থেকে ভিন্ন। এটা অনেকেই বলে। মিম আর কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে সেখানে শিয়াব, সাইফুল, মিশু আর মিতু চলে আসে। মাহি বলে, আমার এই জায়গায় থাকার সময় শেষ, যাচ্ছি আমরা। মাহি এটুকু বলে শিয়াব আর সাইফুলকে নিয়ে একটা গাছের নিচে ইট দিয়ে পা দায় করা জায়গায় গিয়ে বসে। তখন সাইফুল বলে, কি কথা হচ্ছিল এত সময়? এই তো কেমন আছি, কি করি, এই সবই। এখন তোদের কথায় আসা যাক। বল, তোদের সমস্যা কি? আমাদের এই দুইটা মেয়ের প্রতি সন্দেহ হচ্ছিল। তাহলে ওদের মতোই চল, শুধু আমাদের সম্পর্কে কোনো তথ্য না দিলেই হয়। ঠিক আছে। এখন তাহলে চল ক্লাসে যাই। ঠিক আছে, স্যার আসার আগে পর্যন্ত আড্ডা, তারপর ক্লাস। মাহি, শিয়াব, সাইফুল তিনজন ক্লাসের দিকে হাঁটা শুরু করে। 8টা চোখ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, ক্রোধ, হিংসা আর ভালোবাসা নিয়ে। মাহি, শিয়াব আর সাইফুল ক্লাসে এসে তার নিজেদের সিটে গিয়ে বসে। মাহি শিয়াবকে বলে, আজকে কি সব ক্লাস করবি? আমি কেমনি কমো, তোর যা ভালো মনে হয় কর। ঠিক আছে, তাহলে করেই যাই নাকি? আচ্ছা। মাহির কথা বলার মাঝেতেই স্যার চলে আসে। মাহি, শিয়াব আর সাইফুল তারও বাকিদের মতো দাঁড়িয়ে শিক্ষককে সম্মান করে আবার বসে পড়ে। স্যার নিচে লেকচার দেওয়া শুরু করে দেয়। মাহি, শিয়াব আর সাইফুল তিনজন খুব মনোযোগ সহকারে স্যারের লেকচারগুলো শুনতে থাকে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর সবাই বাহিরে চলে আসে। অবশ্য কিছু ছিল ক্লাসরুমে। মাহি, শিয়াব আর সাইফুল বাহিরে এসে একটা গাছের পাশে বসে। তখন মাহি সাইফুলকে বলে, দোস্ত, কিছু নিয়ে আয়। কি আনবো? তোর যা মন চায়। পরে যদি কেক নিয়ে চলে আসি তখন কিন্তু কিছু বলতে পারবি না। বুঝতে পারছি, তুই আমাদের কেউ নিয়ে যাইতে চাইতেছস, সমস্যা নাই, চল। তুই বুঝতে পারছস, এখন জলদি চল। শিয়াব, মাহি, সাইফুল তিনজন উঠে ক্যাম্পাস থেকে বাইরে যেতে থাকে। যেহেতু এরপরে ক্লাস আরও 1 ঘন্টা পরে, তাই তাদের চিন্তা করার কোনো কারণ নাই। এটুকু সময়ে তারা অনেক দূরে চলে যেতে পারবে। মাহি, শিয়াব, সাইফুল ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা ক্যাফেতে প্রবেশ করে। তারা গিয়ে এক সাইডে বসে। তখন তাদের কাছে অর্ডার চাইতে আসে। মাহি, শিয়াব আর সাইফুলের থেকে জেনে নেয় তার কি কি খাবে। ওইটাকে মেনু থেকে দেখে সাইফুল, শিয়াব আর মাহি নিজের জন্য অর্ডার করে। ওইটা চলে গেলে শিয়াব মাহিকে উদ্দেশ্য করে বলে, এখন বল তো আসলে তুই কি করতে চাচ্ছিস? আমি আবার কি করব? আমি তো কিছুই করব না, যা করার ওরাই করবে। আমি শুধু দেখে যাব, সাথে তোরাও। আসলে তোর প্ল্যানটা কি সেটা তো অন্তত বল। আছে কোনো একটা প্ল্যান, তোদের না জানলেও চলবে। ঠিক আছে, তুই যেহেতু জানাতে যাচ্ছিস না, তাহলে আর জানার চেষ্টাও করব না। তার কথা বলার মাঝেই তাদের সামনে অর্ডার দেওয়াগুলো চলে আসে। মাহি সেগুলো হাতে নিয়ে একটু খেয়ে আবার শিয়াবকে বলে, রাগ করছিস নাকি? তোর কাছে মনে হয় আমার রাগ করার মূল্য আছে? মাহি এটার উত্তর না দিয়ে খেতে থাকে। শিয়াব আর সাইফুলও। কিছু সময় পর সাইফুল বলে, তো চল এখন একটু কোথাও থেকে ঘুরে আসি, সময় তো অনেক আছে। আছে, কিন্তু এটুকু সময় কোথায় আর যাওয়া যাবে? এই কাছাকাছি দিয়ে হাঁটাহাঁটি করি না হয়? ঠিক আছে, তাহলে শেষ করে নি। ঠিক আছে। তার খাওয়া শেষ করে বিল পে করে বেরিয়ে আসে। তখন মাহি সাইফুলকে বলে, কোথায় যাবি? এটা না হয় আমি একমাত্র জানি, তোরা শুধু আমার পাশে পাশে আয়। বুঝতে পারছি ভাই, তুই আমাকে শিক্ষা দিতে এখানে নিয়ে এসেছিস, সমস্যা নাই, চল যাই। দেখি কোথায় যাস তুই। এটাই কর, আর তোর একটু শিক্ষা হলো। ঠিক আছে, এখন তাহলে চুপচাপ বলতে থাক। ঠিক আছে। শিয়াব, সাইফুল আর মাহি তিনজনে এক জায়গায় ঘুরতে যায়। সেখানে চারপাশে অনেক গাছ, আর তার পাশ দিয়ে বসে আছে কাপড়রা। মাহি, শিয়াব, সাইফুল তিনজনের মুখের দিকে একবার তাকিয়ে তারাও গিয়ে একটা জায়গায় বসে পড়ে। মাহি শিয়াবকে বলে, এই জায়গাটা কি তোর পছন্দের নাকি? আমি আসার সময় বুঝতে পারছি, কারণ তুই একটু অন্যরকম ছিলি। যাই হোক, চল আজকে সাধারণ কিছু খাই নাকি? ঠিক আছে, তুই বল, আমরা তোর সাথেই আছি। মাহি 3 কাপ জানে সামনে দিয়ে হেঁটে যাওয়া লোকটার হতে। মাহি দুজনকে 2 কাপ দিয়ে নিজেরটায় চুমুক দিতে থাকে। কিছু সময় পর তাদের শেষ হলে সাইফুল বলে, চল তো এখান থেকে, এখানে আমরাই একমাত্র সিঙ্গেল, বাকি সবাই মিঙ্গেল, তাই এখানে থেকে লাভ নেই। এটা তুই একদম ঠিক বলছস। তো চল এখানে না থেকে আবার ক্যাম্পাসে চলে যাই। মাহি, শিয়াব, সাইফুল আবার ক্যাম্পাসে চলে আসে। তখন তারা ক্লাসরুমের দিকে যেতে নিলে সামনে এসে দেয় ওদেরই সিনিয়ররা মাহিদেরকে বলে, তোরা এখানে নতুন, তাই বেশি দাপড় দেখাবে না, আর জুনিয়রের মতোই থাকবি, ঘাড় তেরামো করতে আসবি না, আসলে তোর ঘাড় মাথা থেকে আলাদা করে দেব। ভয় পাইছি তো ভাই,
কিন্তু আমার একটাই সমস্যা, যে যেটা না করে করতে সেটাই আমি বেশি করি। যেমন এখন থেকে আপনি আমার দাপট দেখতে পাবেন। আর হ্যাঁ, কি জানি বললেন, খাড় তেরামি করলে খাড় আলাদা করে দিবেন। কিন্তু কথা হচ্ছে, সিংহ আর কুত্তার মধ্যে যেমন কিছুই হয়, আপনার ক্ষেত্রেও একই অবস্থা। আর হ্যাঁ, আর একটা কথা, যারা গ্যাং নিয়ে ঘোরে তারা নিজেরা শক্তিশালী নয়, আর যারা একাই থাকে তারাই আসল মনস্টার। ডায়লগগুলো তো ভালোই ছাড়লি, কিন্তু এখান থেকে কোনটা বুঝা বললি? আমি কারোর কাছে জবাব দিই না, তাই আশা ছেড়ে দেন। আর হ্যাঁ, এখনও যে আপনাদের সাথে ভালো ব্যবহার করছি, এটাই আপনাদের ভাগ্য ভালো। আমাদেরকে ভাগ্যের দোহাই দিতে আসিস না, আমরা এমন যা তুই বুঝতে পারবি না। আমরা তো আর সবার ব্যাপারে জানি না, তাই আমি আপনার সম্পর্কেও জানি না। কিন্তু আপনি কি আমার সম্পর্কে জানেন? আমাদের কারোর সম্পর্কে জানতে হয় না, আমরা নিজেরাই রাজ্যের রাজা। সবার সাথে তো আর সেই দাপট চলে না ভাই, তাই না? নিজের লিমিটে থাক। লিমিট ক্রস করলে নিজের জীবনটাও ক্রস হতে সময় লাগবে না। আমাদের কি থ্রেট দিস? আমরা হুমকি দেই না, যা দেই তা সুযোগ। মাহি চারপাশে তাকিয়ে দেখে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে, তাই মাহি সিনিয়রকে বলে, এখন আর কোনো সিক্রেট চাই না। তাই সিনিয়ররাও কিছু না বলে চলে যায়। মাহি, শিয়াব আর সাইফুলও ক্লাসে প্রবেশ করে। শিয়াব, মাহি আর সাইফুল তিনজনের সিটে গিয়ে বসে। তখন শিয়াব মাহিকে বলে, এইগুলো একটু বেশি করতেছে, উচিত শিক্ষা দিয়ে দিলে ভালো হবে না? যা করার মাথা ঠান্ডা রেখে করতে হয়। রেগে গেলে উল্টাপাল্টা কিছু করে বসলে আমাদেরই সমস্যা। তাই আগে আমাদের সব ঠিক করে রাখতে হবে, এক কথায় প্ল্যানিং করে রাখতে হবে। তুই ভালো বুঝতে পারবি, আমরা না। কিন্তু হ্যাঁ, ওই সিনিয়রকে তো শিক্ষা দিয়েই ছাড়বো। আমিও তোর কথার সাথে একমত। সিনিয়রদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ কর। ঠিক আছে, কোনো সমস্যা নেই, করে ফেলবো। তাদের অস্ত্র দিয়ে তাদেরকেই আঘাত করার মজাই আলাদা। কেমনে কি? তাদের অস্ত্র মানে? আর তাদেরকেই বা আঘাত করবে কিভাবে? তোরা দেখতে থাক শুধু। তারা যেই খারাপ কাজগুলো করেছে ওইগুলো দিয়েই তাদের আঘাত করব। কিন্তু আঘাতটা আনবি কোথায়? তাদের চরিত্রে, তাদের সঙ্গে চলাচল করা বাকিদের দিয়েই আঘাত করব। বাহ, তোর বুদ্ধির তারিফ করতে হয়। আমি জানি আমি বুদ্ধিমান, তাই বলে এটা সবসময় বলতে হবে? কেন? বললে কি হবে? তোকে কি মেয়েরা তুলে নিয়ে যাবে? নিয়ে যেতেও তো পারে। আমি কত কিউট, শুধু তোদের চোখেই সেটা ধরে না। তুই কিউট, এটা বিশ্বাস করতে হবে নাকি? কিছু করার নাই, করতেই হবে। থাক, বাদ দে। তোরা যেহেতু স্বীকার করতে চাচ্ছিস না, তাহলে আর কিছু বলবো না। তোর কি সত্যি কিছু বলার আছে? থাকলে বলে ফেল, না বলে থাকলে পেটে সমস্যা দেবে। আমাকে কি এতটাই লোজার ভাবস যে এরকমটা হবে? আমরা তো আর জানি না কি হবে, তাই বলে দিলাম। আশা করি মিলেও গেছে, তাই না? মাহিরা কথা বলার সময় সেখানে উপস্থিত হয় মিম, মিশু আর মিতু। মাহি, শিয়াব আর সাইফুল তিনজনকে তাদের সামনে এসে দাঁড়াতে দেখে শিয়াব মিশুকে উদ্দেশ্য করে বলে, কিছু কি প্রয়োজন তোমাদের? আমাদের কিছু প্রয়োজন না, তবে আপনাদের সাথে কথা বলতে এসেছি। কেন, কি কথা বলেন? স্যার চলে আসতে পারে যে কোনো সময়। আসলে আজকে দেখলাম সিনিয়রদের সাথে আপনি কথা বলছিলেন, কিন্তু আপনাদের মতো এত সাহস আর কারণ নাই। তাই চাচ্ছিলাম আমরা আপনাদের বন্ধু হতে। আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আমরা কি বন্ধু হতে পারি? না, আমরা বন্ধু হতে পারি না, কারণ কখনোই একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু হতে পারে না। আর এমনিতেও আমরা তিনজন বন্ধু, তাই আর বন্ধুর প্রয়োজন নাই। আর কিছু কি বলার আছে? মাহির কথা শুনে তিনজনের মুখের রিয়াকশন পরিবর্তন হয়ে যায়। মাই ওইদিকে লক্ষ্য না করে নিজের মতো করে একটা বই নিয়ে পড়তে শুরু করে। আর শিয়াব আর সাইফুল নিজেদের কথা বলতে থাকে। সবাই এমন একটা ভাব ধরে যে তাদের সামনে কেউ নেই। এই অপমানে এখানে তারা আর না দাঁড়িয়ে নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। তারা চলে যাওয়ার পর শিয়াব মাহিকে বলে, আজ এরা মেয়েদের সাথে খারাপ ব্যবহার করি। আমি একাই করছি নাকি তুইও করছস? কোনটা? মাই একটু বিরক্তি নিয়ে আবার বলে, আরে যে যেরকম তার সাথে ওই রকম ব্যবহার করাই উচিত। তুই কি জানোস যে কি আসলে খারাপ? আমরা তো এটা নিয়ে এখনো কনফিউজড। আমি ঠিকই জানি, তাই এমন করছি। কি জানোস? কে শত্রু? এটা সত্যি জানোস? মাই কোনো কিছু না বলে তখন শিয়াব বলে, বাদে,
এটা মাহির পেট থেকে ভুলেও বের করতে পারবে না। হুম, এটা অবশ্য তুই ঠিক বলছস। আমি যা বলি সবসময় ঠিকই বলি। তাদের কথা শেষ করার আগেই ক্লাসের দ্বিতীয় স্যার চলে আসে। সবাই স্যারকে সম্মান জানায়, তারপর বসে পড়ে। স্যার ক্লাসে লেকচার দেওয়া শুরু করে আর মাহিরাও মনোযোগ দিয়ে সেইগুলো বুঝে নেয়, আর যেগুলো দেখে এখন বুঝতে পারবে না ওইগুলো নোট করে নেয়। এভাবে সব ক্লাস শেষ করে মাহি, শিহাব আর সাইফুল ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে। আবার অন্যদিকে মিম, মিশু আর মিতু ওরাও ক্লাসরুম থেকে মাহিদের পরে বেরিয়ে পড়ে। মাহি, শিহাব আর সাইফুল ক্যাম্পাস গেট পর্যন্ত গিয়ে থেমে যায় আর একজন আরেকজনের থেকে বিদায় নিয়ে চলে যায়। মাহি নিজে গাড়ি ড্রাইভ করে অফিসে চলে আসে। মাহি অফিসে এসে দেখে ম্যানেজার যিনি উনি হেসে আরেকজনের সাথে কথা বলছে, তাকে কাজ করা থেকে বিরত রাখছে। এটা দেখেও কিছু না বলে মাহি নিজের কেবিনে চলে যায়। কেবিনে প্রবেশ করে মাহি ফ্রেশ হতে কেবিনে থাকা ওয়াশরুমটিতে যায়। সেখানে ফ্রেশ হওয়া শেষে বের হয়ে দেখে পিয়ে দাঁড়িয়ে আছে। মাহি তাকে বলে, কফি নিয়ে আসেন। আর হ্যাঁ, আমি যেভাবে খাই সেই অনুযায়ী। পিয়ে কিছু না বলে চলে যায়। কিছু সময় পর কফি নিয়ে আসলে মাহি কফিটাতে চুমুক দিয়ে আবার পিয়েকে উদ্দেশ্য করে বলে, ম্যানেজার সাহেবকে ডেকে দিন। ঠিক আছে। এটা বলে পিয়ে চলে যায় আর মাহি বসে বসে কফিতে চুমুক দিতে থাকে। 2 মিনিট পর ম্যানেজার আসলে মাহি তাকে উদ্দেশ্য করে বলে, আপনাকে এখানে রাখা হয়েছে কেন? ম্যানেজার একটু থতমত খেয়ে যায়। মাহির এই প্রশ্নে নিজেকে শান্ত করে বলে, এখানে সবকিছু পর্যবেক্ষণ করতে আর সবকিছু ম্যানেজ করতে। তো একজন কাজ করতেছে, সেখানে যদি আপনি তাকে বাধা দেন কাজ করতে, তাহলে সেটা কি আপনার এখানকার কাজ? স্যার, আমি কিভাবে বাধা দিয়েছি? মাহি হালকা চিল্লানোর মতোই বলে, যে কাজ করেছে তার কাছে গিয়ে হেসে হেসে কথা বলাটা কি কাজে বাধা দেওয়া নয়? সরি স্যার, আর এমন হবে না। মাহিকে দেখে ম্যানেজারও এখন ভয় পাচ্ছে, কারণ মাহির চোখ পুরো লাল হয়ে গেছে। মাহি ম্যানেজারকে বলে, ঠিক আছে, এটাই শেষ সুযোগ। আর এমন হলে আপনার এই পদ বা চাকরি নাও থাকতে পারে। স্যার, আর এমন হবে না। আর আমার চাকরি নিয়ে নিলে আমার পরিবারকে কিভাবে চালাবো? পুরাই কান্নার অভিনয় করে ম্যানেজার কথাগুলো বলল। মাহি দয়া না করে ম্যানেজারকে বলে, আপনি যদি এক ভুল বা বড় কোনো ভুল করেন, তাহলে আপনাকে এই জায়গায় রেখে আমারও কোনো লাভ হচ্ছে না, তাই বের করে দিতেই হবে। আর আপনার পরিবারকে যদি চালাতে চান, তাহলে ভালোভাবে কাজে মনোযোগ দিন। মাহি কিছু সময় নীরব থেকে আবার বলে, এখন এখান থেকে গিয়ে নিজের কেবিনে ভালোভাবে সবগুলো ফাইল দেখেন। একটাও যদি সমস্যা পাই, তাহলে বুঝতেই পারছেন। কোনো সমস্যা পাবেন না। এটা বলেই ম্যানেজার তড়িঘড়ি করে নিজের কেবিনে চলে যায়। মাহিও পুরোটা কফি শেষ করে শিহাব আর সাইফুলকে কল করে বলে, আজকে বিকেলে ফিরে আছি, চলে আসিস। দেখি কোথাও যাওয়া যায় কিনা। ঠিক আছে। ঠিক আছে, চলে যাব। মাহি গ্রুপ কল কেটে দেয় আর নিজের চিন্তায় ডুব দেয়। বিকেল হলে মাহি অফিসের সবকিছু আবার চেক করে বেরিয়ে পড়ে। মাহি, শিহাব আর সাইফুল সব সময় যেখানে থাকে একসাথে হয়। মাহি ওই জায়গায় চলে যায়। মাহি চলে যাওয়ার পর শিহাবকে কল করে। কল রিসিভ হওয়ার পর মাহি শিহাবকে বলে, কিরে, কই তোরা? সাইফুলের কথা জানি না, তবে আমি প্রায় কাছাকাছি আছি। ঠিক আছে, আয় তাহলে, আমি অপেক্ষা করছি ট্রংয়ে। ঠিক আছে, কিছু সময় কষ্ট করে থাক। কল রাখ হারামি। মাই এটা বলে নিজের কলের লাইন বিচ্ছিন্ন করে দেয়। মাই আশেপাশে তাকায় আর দেখতে পায় পাশে একটা ঝালমুড়ির দোকান, আর তারা সেই সাইডে এসে দেখা করে। সেটা অনেকটাই গ্রাম। মাহি দোকানটার কাছে গিয়ে দোকানদারকে বলে, একটা দেন। ঠিক আছে, আপনি বসেন এইখানে। মাই পাশে রাখা মোড়াই বসে। ঝালমুড়ি বানানো হয়ে গেলে মাইকে একটা বাটিতে করে ঝালমুড়ি দেয়। মাই ধীরে ধীরে খেতে থাকে আর তার নিজের চারপাশে পর্যবেক্ষণ করছে। মাই এরকম করতে করতে ঝালমুড়ি খাওয়া শেষ করে মাত্রই টাকা দিতে যাবে, এমন সময় শিহাব আর সাইফুলের আগমন। মাহিও বিল দিয়ে তাদের কাছে চলে আসে। মাহি তাদের কাছে এসে বলে, তো চল যাওয়া যাক, বাস্তব জীবন থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যাই। ঠিক আছে, তবে আমরা ফিরে আসতে পারবো না, অন্যরা না। মাহি কিছু না বলে শুধু একটা মুচকি হাসি দেয়। মাহির মুচকি হাসি দেখে শিহাব আর সাইফুলের যা বোঝার বুঝতে পেরে গেছে। তারা আর কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। মাহি, শিহাব আর সাইফুল তিনজন মেন রোড থেকে নেমে একটা শাখা রোড নেয়। ওরা তিনজন হাঁটতে থাকে আর নিজেদের মধ্যে কথা চালিয়ে যেতে থাকে। সাইফুল শিহাবকে বলে, এখনো বিয়ে করছিস না কেন শিহাব? তুই বিয়ে করলে তো অন্তত আমি কিছু খেতে পারতাম। তুই কি এখনো না খেয়ে আসো? এখনো তো বেশি করে খাস।
1-2 টুকরো মাংসের জন্য আমাকে রাক্ষসের হাতে তুলে দিবে? তোর যা মন চায় তাই হোক, আমি খেতে পারলেই হলো। তোর মতো বন্ধু থাকলে শত্রুর আর প্রয়োজন নাই। এটা আমি জানি, তোর জানাতে হবে না। তুই বিয়ে করে নে, তাহলেই তো আরো বেশি খেতে পারবি। না, এটা হবে না, তাহলে তো আমার লস হবে। কারণ বিয়ের দিন একমাত্র অসহায় বর, কারণ তার সামনে কত মেয়ে থাকে, তাও কিছু করার থাকে না। আর আমি এত তাড়াতাড়ি এইসব মিস করছি না। এত সময় পর মাহি মুখ খুলল আর বলল, তো তুই বিয়ে তো করবি এক সময়, তখন তোর অবস্থাটা একটু কল্পনা কর, তাহলেই তো হয়। কল্পনা করার কোনো কিছুই নেই, যা হওয়ার তাই হবে। বাদ দে, এখন এটা বল, ওইখানে গিয়ে কি কি করবি? কথা ঘোরানোর চেষ্টা করতেছস? করতে দে। আচ্ছা, আমি তাহলে তোদের বলে দিই। বল বল। আমরা প্রথমে ওইখানে গিয়ে তারপর মেন বিষয় শুরু করে, আর তোদের প্রস্তুতি আছে না? আমাদের আবার কোন দিন থেকে আলাদা প্রস্তুতি লাগে মনে পড়ছে না তো। কোন দিন জানি আমরা আলাদাভাবে প্রস্তুত হয়েছিলাম। এখন তো তোর উপর সন্দেহ হচ্ছে, তুই কি আসলেই মাহির নাকি মাহির ছদ্মবেশী অন্য কেউ? আমি মাহি না, আমি মাহির মতো দেখতে অন্য একজন। এটা বলে মাহি হাসাহাসি শুরু করে, আর মায়ের সাথে তাল মিলিয়ে শিহাব আর সাইফুলও হাসা শুরু করে। একসময় তারা এই সমস্ত দুষ্টামির মাঝে দিয়েই তাদের টার্গেট করা স্থানে চলে আসে। মাহি, শিহাব আর সাইফুল তারা সেখানে গিয়ে প্রথমে একটা সাইডে দাঁড়ায় আর চারপাশে তাকে আশেপাশে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর এই জায়গায় কিছু রাস্তা দেখে ওইগুলো পিক তুলে মেন অ্যাড্রেসে সেন্ড করে দেয়। তারপর তিনজন আবার দেখে কোথায় কোথায় ছেলে মেয়ে বসে আছে। এটা দেখে এগুলোরও একটা পিক তুলে সেটা সেন্ড করে দেয়। তারপর তিনজন তিনটা গ্রুপের কাছে যায়, কারণ সবাই একসাথে গেলে তাদের সাথে আর কোনো কথা হবে না। তাই মাহি, শিহাব আর সাইফুল তিনজনই তিনটা গ্রুপের কাছে যায়। মাহি তাদের কাছে দিয়ে যাওয়ার সময় ছোট্ট করে বলে, এগুলো কি ভাই? তখনই ওই জায়গা থেকে একজন হাতের মধ্যে কিছু কসলাতে কসলাতে বলে, তুই তো দেখি একদমই পিচ্ছি, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে বড়। আচ্ছা বাদ দে, এইগুলো কি সেটা তোর জানতে হবে না। এখান থেকে যা, না হয় খারাপ কিছু হয়ে যেতে পারে। কি খারাপ হবে আমি জানতে চাই। আসলে আমার আবার কৌতূহল বেশি, তাই সেটা দমিয়ে রাখতে পারি না। তোকে বললাম না এখান থেকে যেতে, তাহলে এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখান থেকে যা। ভাই, না গেলে কি হবে? তখন প্রথম ছেলেটার পাশ থেকে আরেকটা ছেলে বলে, রাফিজ, এটা বেশি পেঁচাল পারতাছে, এটাকে ধরতো। ও, তার মানে ভাইয়ের নাম রাফিজ? ছেলেটা কিছু না বলে উঠে দাঁড়ালো, সাথে বাকিরাও। তারপর আস্তে আস্তে সবগুলো মাহির চারপাশে দাঁড়ায়। তখন মাহি তাদের বলে, কি হয়েছে ভাই, এমন করতেছো কেন? কারণ তোর মৃত্যু। অনেকদিন যাবত কারো মৃত্যু চোখের সামনে দেখি না তো, তাই আমরা এটা উদযাপন করব। কি বলিস সবাই? ইয়েস বস, আমরাও আছি উদযাপন করার জন্য। তা কিভাবে উদযাপন করবে? তোকে মেরে সেটাই আমরা উদযাপন করব। মাহি রাফিজের কথা শুনে শুধু একটা মুচকি হাসি দেয়। কিরে, তোর কি জীবনে মায়া নাই, ভয় নাই? ভয় পেতে সজ্জা আছে? আমি কেন ভয় পেতে যাব? ভয় তো পাবার কথা তোদের, কারণ তোরা নিজেরাই বাঘের বিছানায় ফাঁদে পা দিয়েছিস। এখন তো আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। মাই কথা শুনে ছেলেরা একে অপরের মুখ চাউচাই করে। মাই আবার বলে, তোদের ট্রেনার কে? আসাদ ভাই, চিনুস নিশ্চয়, কারণ ওনাকে চিনে না এমন মানুষ দুনিয়ার বুকে নাই। তোদেরকে ড্রাগস দেয় কে? কে রে তুই? এত কিছু তোর জেনে কি কাজ? তুই কি আবার পুলিশ টুলিশ নাকি? পুলিশ টুলিশ হলেও এখানে কোনো কাম নাই, কারণ আমাদের মন্ত্রী কন্ট্রোলে আছে। কিন্তু তোদেরকে যদি এখন মেরে দেই, তাহলে কি মন্ত্রী কিছু করতে পারবে? হাসাইলি আমাদের, কারণ আমরা কয়জন, আর তুই একা হয়েও আমাদেরকে মারতে পারবি। এটা জোক ছাড়া কিছুই নয়। তুই হয়তো জানোস না, কুত্তারা নিজের এলাকায় শক্তি দেখায়, আর সিংহ সব জায়গায়। গ্যাংস্টার গ্যাং নিয়ে চলে, আর মনস্টার নিজে একাই চলে, কারণ মনস্টার অফ অল। মাই এটুকু বলে নিজের পকেট থেকে দুইটা গান বের করে সবগুলোকে মেরে ফেলে, রাফিজ ছাড়া। তারপর রাফিজকে বলে, এখনো কি চিনতে পারিস নাই? কে তুই? আর এদের যে মারলি, জানিস তোর কি হতে পারে এর শাস্তি? যে সূত্র তৈরি করে তার উপর যেমন সূত্র কাজ করে না, সংবিধান যে লেখে তার উপরও তেমনই কোনো আইন কাজ করে না। সুতরাং আইনের ভয় আমাকে দেখাবি না। মাই এইটুকু বলে রাফিজের কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলে তার সাথে সাথে রাফিজের চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। অন্যদিকে শিহাব আর সাইফুলেরও একই কাজ করে, সবগুলোকে শুয়ে দেয়।
কিন্তু তিনজনের স্টাইলটা ভিন্ন। মাহি শিহাব সাইফুল পাশ দিয়ে প্রবাহিত হওয়া নদীতে হাত মুখ পরিষ্কার করে নেয়। তারপর মাহি শিহাব সাইফুল আরেকটা রোড দিয়ে মেন রোডে এসে যায়। নিজেদের গাড়ি আনিয়ে নিজেরা চালিয়ে যায়। মাহি বাসে চলে আসে। যেহেতু আজকের জন্য এতটুকুই বেশি, তাই চাপ নিতে চাচ্ছে না মাহি, কারণ বেশি চাপ নিলে সেটা মুখের দিকে তাকালে বুঝতে পারা যায়। মাহি আবার আরেকটা কাজ করতে ভালোবাসে, তা হচ্ছে নিজেকে হাইড করে চলা। এটা তার বৈশিষ্ট্য। মাহি নিজের কোনো কিছু অন্য কারোর কাছে উপস্থাপন করতে ভালোবাসে না। মাহি নিজ পাশে এসে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়া শেষে মাহি বের হয়ে দেখে কাজের লোক একজন মাহির জন্য কিছু খাবার নিয়ে এসেছে। মাহি বলে, এগুলো রেখে আপনি যান। ঠিক আছে স্যার। এটা বলে উনি চলে যান। উনি চলে যাওয়ার পর মাহি খাবার খাওয়া শুরু করে। মাহির খাওয়া কিছু সময়ের মাঝে শেষ হয়ে যায়। মাহি খাবার খাওয়া শেষে একটা ড্রিঙ্কসের অর্ডার দিয়ে ল্যাপটপে নিয়ে বসে পড়ে। তার কিছু সময় পর ল্যাপটপের মধ্যে ঘূর্ণিঝড় হওয়া শুরু হয়ে গেছে। এমন একটা অবস্থা, মাহি সব ঠিক, আবার ধীরে ধীরে সব চেক করতে থাকে। চেক করা শেষে বলে, চেক করা শেষ হলে মাহি নিজেকে প্রস্তুত করে নেয়, কারণ কালকে থেকে প্যারাটা আরও একটু বেশি হবে, যেহেতু আরেকটা নতুন মিশন হাতে পেয়েছে। মাহি আজকে তো শুধু ট্রেলার ছিল, এটা বাকি সব কিছু এখনও বাকি আছে। মাহি সব প্ল্যান সাজাতে থাকে, কেমন কি করবে, এসব নিজেদের মধ্যে কি কথা হবে, তা তাদের সাথে কি কথা হবে, সব মাহি নিজের ব্রেনে সব সেভ করে আছে। মাহি নিজের প্ল্যানটা আরও মজবুত করতে নিজের মোবাইল হাতে নিয়ে একটা সাইটে ঢোকে। আর মাহি নিজের ফোন দিয়ে এই পর্যন্ত যত সাইটে মাহি প্রবেশ করেছে সব তার নিজের তৈরি করা সাইট, তাই চিন্তামুক্ত থাকা যায়। মিম, মিশু আর মিতু, এই তিনটার উপর আরও বেশি করে নজর রাখতে হবে, কারণ আমি বিপদের গন্ধ পাচ্ছি। তবে সেটা কোন দিক থেকে আসে সেটার কোনো সিওরিটি নাই, তাই কারোর উপর বর্তমানে বিশ্বাস রাখা যাবে না, কারণ তারাই তো আর বিশ্বাস ভাঙে না। মাহি নিজে নিজে শপথ নিয়ে নেয় যে প্রতারণা করবে, তার মৃত্যুটা হবে নির্মমভাবে। মাহি এই সমস্ত কথা আরও অনেক হাবিজাবি কথা নিজের মধ্যে আওলাতে থাকে। একসময় মাহি নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে ঘুমানোর কারণে। মাহি আর দেরি না করে সব ঠিকঠাক করে নিজেকে ঘুমানোর জন্য প্রস্তুত করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে প্রথমে নিজের অবস্থা যাচাই করে, তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নেয় আর দেখে কেউ কল করে নাই, কিন্তু মেসেঞ্জারে ভিড় আছে মেসেজের। মাহি সেইগুলো ইগনোর করতে যেও করতে পারে না। মাহির চোখ হঠাৎ একটা মেসেজের উপর পড়ে যায়। সেখানে লেখা, এই যে হ্যালো, আপনাকে এত মেসেজ দিলেও রিপ্লাই দেন না কেন? ইগো দেখান আমার সাথে? এটা মিমের আইডি থেকে এসেছে। মাহি এটা সিন যেহেতু করে ফেলেছে তাই ছোট করে রিপ্লাই দেয়, না, আমি ইগো দেখাই না, আসলে আমার সময় হয় না এত। মাহি এটা বলে মিমের আইডির প্রোফাইল ঘুরে দেখতে থাকে। সেখানে অনেক কিছুই তার পোস্ট করা আছে। তার নিজের পিক কয়েকটা দেওয়া আছে, শুধু মুখের সেখানেও স্টিকার দেওয়া। মাহি প্রোফাইলের আরও নিচে গিয়ে দেখে সেখানে কিছু ক্যাপশন দেওয়া। মাহি এগুলো একটু দেখে নেয়। মাহি টাইম দেখে যে আজ দেরি করে গেলে নিজের টাইম মেনু ঠিক থাকবে না, তাই মাহি আর দেরি না করে বেরিয়ে যায় প্রোফাইল থেকে। আর দেখে আবার মিমের মেসেজ, সেটার রিপ্লাই দিয়ে মাহি বলে, ক্যাম্পাসে আসছি, তখন যা বলার বলতে পারেন, এখন টাইম নাই। ঠিক আছে, আমিও আসছি। মাহি ফোন রেখে রেডি হয়ে নেয়, তারপর ফোন হাতে নিয়ে নিজেকে প্রস্তুত করে নিচে চলে আসে খাবার টেবিলে। খাবার রাখা আছে, সেগুলো খেয়ে মাহি যা খেতে মন চাই তা খেয়ে মাহি গাড়ি নিয়ে ভার্সিটি ক্যাম্পাসে চলে আসে। এসে আশেপাশে তাকায় আর দেখতে পায় মিম তার আগে এসে গেছে আর আগের জায়গায় অপেক্ষা করছে। মাহিও তার দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে। মাহি বসার পর মিম মাহির দিকে তাকায়। মাহি এটার জবাবে একটা মুচকি হাসি দেয়। মিমও নিজের জবাব মুচকি হাসি দিয়েই দেয়। মাহি সামনের দিকে তাকিয়ে থাকে। মিমি প্রথমে কথা শুরু করে। মিম মাহিকে উদ্দেশ্য করে বলে, আপনার সাথে কথা ছিল দেখেই আমি আপনার আইডিতে মেসেজ দিয়েছি, কিন্তু আপনার তো সময় হয় নাই। তো কেন সময় হয় নাই জানতে পারি? ওইসব বাদ দেন, এখন তো এখানে এসেছি, এই জন্যই যে আপনি কি বলবেন বলেন, যেহেতু এখন ফিরে আসি। এখানে না বলে আমরা ক্যাফেতে বসে বললে কেমন হয়? ভালো হবে, আমার কোনো সমস্যা নাই, বন্ধুদের জানিয়ে দেই। মাহি এটা বলে শিহাব আর সাইফুলকে মেসেজ করে বলে দেয় যে সে আজকে তাদের জন্য অপেক্ষা করছে না, তারা যেন ক্লাসে চলে যায়। মাহি জানালো শেষ হলে মিমকে ইশারে বলে, এখন চলেন তাহলে যাওয়া যাক।
চলেন। মিম আর মাহি দুজন পাশাপাশি হেঁটে যাচ্ছে, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। তাদের দিকে ঠিকই একজন হাসতে থাকে। সে যা চেয়েছিল তাই হচ্ছে, কিন্তু সে তো আর জানে না মাহি কি জিনিস। তাকেই ঘোরাবে, তার প্ল্যান তার উপরই কাজ করবে। মাহি আর মিম একটা ক্যাফেতে ঢুকে অর্ডার দেয়। তারপর তারা দুজন একটা টেবিল দখল করে বসে পড়ে। মিম মাহিকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। মাহি মিমের এই কথা শুনে বিরক্ত হয়, কিন্তু তার থেকে তুমি করে সম্বোধন করা দেখে মাহি অবাক হয়ে যায়। এটা কোন ধরনের মেয়ে? নিজে থেকে আগ বাড়িয়ে তুমি করে বলতে চায়, যেখানে মেয়েরা ভুলেও তা পারে না। আবার এক কথা বারবার বলে, বিরক্ত লাগে। মাহির ভাবনায় ব্যাঘাত ঘটে মিমের কথায়। মিম বলে, জানতে চাইবে না কি নিয়ে কথা? বলেন। তার আগে আপনার সম্পর্কে কিছু জেনে নিতে চাই। বলেন, কি জানবেন? আপনার সবচেয়ে ভালো লাগে কি? যখন আমি আমার বন্ধুদের সাথে থাকি। আপনার কি পছন্দ আছে, মানে কাউকে ভালোবাসেন? না, আমার এমন কেউ নাই। কিন্তু কেন? বলবো পরে, এখন না। তো আপনার নম্বরটা দেন। আপনি তো আবার ব্যস্ত মানুষ, তাই আমাকেই আগে বাড়তে হবে। মাহি মিমের কথার মানে অনেক আগে বুঝতে পারছে, তাও বলে, মানে আপনার কথার মানে আমি বুঝতে পারছি না। এত বুঝে লাভ নাই। নাম্বার দিতে বলেছি, সুতরাং নাম্বার দাও। আর হ্যাঁ, এখন থেকে আমাকে তুমি করে বলবে, ঠিক আছে? আমাকে কি ছোট্ট বাবু মনে হয় যে আপনি যা বলবেন তাই হবে? মাহি এটা বলার সাথে সাথে মিম নিজের অধৈর্যরা মাহির অধৈর্যরার সাথে মিলিয়ে দেয়, আবার সাথে সাথে সরিয়ে নেয়। আর মাহি হ্যাং হয়ে বসে আছে। এটা কি হলো এখনো ভাবছে। মিম মাহিকে বলে, এই যে এখন থেকে আপনি করে বললে এমনটা হবে, সুতরাং সাবধান আপনি বলা থেকে। মাহি আশেপাশে তাকিয়ে দেখে কেউ তাকিয়ে আছে নাকি তাদের দিকে। না, কেউ তাকিয়ে নেই তাদের দিকে, সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত। কফি আসলে মিম মাহিকে বলে, এটা শেষ করো। আর হ্যাঁ, আজ থেকে অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। যাই বলো, তোমার ঠোঁটটা অস্থির, তাই এটাও শুধু আমার জন্য, কেউ যাতে এদিকে নজর না দেয়। তুমি যেটা মিন করছো সেটা কখনোই সম্ভব না, কারণ তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। তাহলে তুমি এখন বলো। আমার পরিবার বলতে কেউ নাই, তাই বন্ধুদের সাথে থাকতেই ভালো লাগে। এটা সমস্যা নেই, আমি তোমার পরিবার হব। যদি কখনো দেখো আমি খারাপ কাজ করি, তখন তুমি কি করবে? আমাকে ছেড়ে চলে যাবে? তাহলে তোমাকে আমার জীবনে এনে লাভ আছে কি? সব কিছুতে লাভ খুঁজে পাওয়া যায় না, তাই না? খুঁজাই ভালো, আর আমি কখনো যাবও না। এটা সবাই বলে, কিন্তু সবাই চলে যায়। কি তার মানে আগেও তুমি কারোর প্রেমে পড়েছিলে? না, আমি এমন কখনোই না। আমি বলতে চেয়েছি, আবার বাবা মাও এমনটাই করেছে, আমার সাথে এখন নাই। ও সরি, বুঝতে পারিনি। সমস্যা নেই, আমি আছি না, এখন থেকে সব কষ্ট দূর করে দিব। মিমের কথা শুনে মাহি শুধু একটা মুচকি হাসি দেয়। মাহি আর মিম কফি শেষ করে বিল পে করে বাইরে চলে আসে। মাহি মিমকে বলে, আমার এখন যেতে হবে। কেন, ক্লাস করবে না? না, আজকে মন চাচ্ছে না। ও, কোথায় যাবে? বাসায় যাব। ঠিক আছে, যাও। আমিও তাহলে এখন চলে যাই। তুমি কোথায় থাকো? মেসে, 3 ফ্রেন্ড মিলে। ঠিকানা বলো। হ্যাঁ, তোমার নাম্বারটা কিন্তু এখনো পাই নাই। ও সরি, ভুলেই গিয়েছিলাম। উঠাও, এটাই আমার নাম্বার। ঠিক আছে, এখন তাহলে যাই, বাই। ঠিক আছে, বাই। মাহি আর মিম দুজন দুদিকে যেতে নেয়। এমন সময় মাহি মিমকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে। মিমের এই কথা শুনেই মাহি গাড়ি নিয়ে আসতে চলে যায়। আর গাড়ির পার্কিংয়ের সাথে রয়েছে একটা ফুলের দোকান। মাহি একটা তোড়া কিনে নেয়, তারপর গাড়িতে উঠে মিমের সামনে গিয়ে গাড়ি থামায়। মাহি গাড়ি থেকে নেমে মিমের সামনে গিয়ে ফুলের তোড়াটা মিমের হাতে দিয়ে বলে, স্বাগতম আপনাকে আমার জীবনে আসার জন্য। মাহি এটা বলে মিমের জন্য গাড়ির সামনে ডোর খুলে দেয়। মিম সেখানে বসলে মাহি আবার সেটা লক করে দেয়। মাহি অন্য পাশ দিয়ে গিয়ে বসে আর দেখে মিমের সিট বেল্ট এখনো ঠিক করে নাই। মাহি মিমকে সিট বেল্ট ঠিক করে দিতে আসলে মিম মাহির চুলের মধ্যে হাত দিয়ে ধরে। মাহির অধরে নিজের অধর মিলিয়ে দেয়। এবার আর কারোর দেখার ভয় নাই।
যত সময় মন চায় মিম কিস করতে পারে। মিম মাহির অধর নিজের অধরটা চুষতে থাকে। একসময় মাহি ও মিমের সাথে তাল মিলায়। মিম হঠাৎ মাহির অধরে দাঁত দিয়ে চেপে ধরে। মাহি এক করে ওঠে কিন্তু থামে না। মাহিও মিমের অধরে একই কাজ করে ছেড়ে দেয়। মিম মাহির দিকে তাকিয়ে থাকে রাগি লুকে। মাহি মিমকে খেপাতে বলে, নিজেই শুরু করছো, আমি না, তাই দোষ দিতে পারবে না। এখন আমার ঠোঁটের কি হবে? আমারও তো একই অবস্থা, আমি কি করব? সব দোষ তোমার। হ্যাঁ, আমি আবার কি করলাম যে সব দোষ আমার হবে? প্রথমে তো তুমি সব শুরু করেছো। না, সব দোষ তোমার মানে তোমারই। ঠিক আছে, আমারই। এখন তো তোমাকে শাস্তি পেতেই হবে। কি শাস্তি? আজকে সারা রাত আমার সাথে কথা বলতে হবে। মাহি মনে মনে বলে, এই জন্যই প্রেম জিনিসটা এত দূর ছিল। এতদিন আমার ভালোর জন্যই কিছু না করেও দোষী হলাম, আবার এইটার জন্য শাস্তিও পেতে হবে। বাহ, আর কি লাগে? মাহি এসব ভাবতেছিল, তখন মিম আবার বলে, কি হলো বলো, রাজি তো? যথাজ্ঞা মহারানী। এটা বলে মাহি ড্রাইভ করতে শুরু করে আর মিম তার মতোই প্যাচেল পারতে থাকে। মাহি শুধু হ্যাঁ না করতে থাকে। একসময় তারা চলে আসে। মাহি টাইম দেখে মাত্র 5 মিনিটে চলে আসতে পেরেছে, একদম নিচু গতিতে। মাহি মিমকে বলে, এটাই তোমাদের মেস? এটাই, ভেতরে আসো। না, আজ নয়, অন্য কোনো দিন। আজকে চীনে যাচ্ছি, আসতে পারবো পরে কোনো একদিন। ঠিক আছে, আর হ্যাঁ, শাস্তির কথা মনে রাখো। মিম এটা বলে মাহিকে একটা কিস করে ভিতরে চলে যায়। আর মাহি ভাবে, এই মেয়ের সাথে থাকলে তো নিশ্চিত ডায়াবেটিস হবে, যেই হারে কিস করে। মাহি নিজের ভাবনায় নিজে হেসে দেয়, কারণ মাহি ভাবে, ধুর, আমিও না পাগল হয়ে গেছি, কিস করলে কি আবার ডায়াবেটিস হয় নাকি? মাহি আবার ড্রাইভ করে বাসায় চলে আসে। আর বাসায় এসে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। তারপর বিছানে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে আবার এখনো মিম কল করেছে। মাহি কল না করে মেসেজে বলে, চলে এসেছি। মাহি এটা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে মাহি আজকে রুটিন একটু পরিবর্তন করে ফেলে। ঘুম থেকে উঠে প্রথমে ফোন হাতে নিয়ে সব চেক করে, যে কোনো কাজ কে কে নক দিয়েছে, যে কোন কোন জায়গায় কে কে নক দিয়েছে। মাহি সব দেখে টাইম দেখে নেয়। এখন দুপুর 2:10। মাহি উঠে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নেওয়া শেষে মাহি বাহিরে এসে নিজের ড্রেস পরে নেয়। ড্রেস পরা শেষ হলে মাহি নিচে নেমে সার্ভেন্টকে ডেকে বলে, খাবার রেডি করেন। সার্ভেন্টরা সব খাবার তৈরি করতে শুরু করে আর মাহি বাহিরে চলে যায়। মাহি বাসা থেকে বের হয়ে একটা ঠান্ডা নেয়। তার আজকে বাইরে হাঁটতে মন চাচ্ছে, সে নিজেও জানে না। মাহি ঠান্ডা খেতে খেতে বাইরে হাঁটতে থাকে। এভাবে 10 মিনিটের মতো হাঁটার পর মাহি আবার ফিরে আসতে থাকে। মাহি বাসে এসে ফ্রেশ হয়ে নিচে থেকেই তারপর খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ে। মাহি বসার সাথে সাথে সার্ভেন্টরা খাবার এনে রাখতে থাকে টেবিলে। সব রাখা শেষ হলে সার্ভেন্টরা সেই জায়গায় আর দাঁড়ায় না, তারা সবে যে যার রুমে চলে যায়। মাহি খাবার খাওয়া শেষে তাদের আবার ডাক দেয়। সার্ভেন্ট আসলে মাহি তাদেরকে বলে, আমার খাওয়া শেষ, এখন তোমরা কিছু সময়ের জন্য বিরতি নিতে পারো। আমি রুমে যাচ্ছি, আর কেউ যাতে এখন উপরে না আসে। কেউ কিছু বলে না, সবাই যার যার রুমে চলে যায়। মাহিও তার রুমে চলে যায়। মাহি রুমে এসে শিহাব আর সাইফুলকে গ্রুপ কল করে। কল রিসিভ করার পর শিহাব বলে, মাহি, আজকে ক্লাসে না গিয়ে যে কি করছো ওইটাই ঠিক আমাদের চোখে পড়েছে। এছাড়া আর কিছু চোখে পড়ে নাই। আর কি পড়বে? আমরা যেদিকে ছিলাম আমাদের ঠিক পিছন বরাবর তাকালেই দেখতে পারতি। আমি দেখেছি। ঠিক আছে, তাহলে তুই কাজ চালিয়ে যা এটার উপর। আর হ্যাঁ, তোর চোখেও আস্তে আস্তে অনেক কিছু দেখতে শুরু করেছে। বুঝতে হবে না কার সাথে চলছে। এই ব্যাপারে কোনো কথা অনলাইনে কোনো মাধ্যমে বলবি না, সরাসরি বলতে পারিস। সাইফুলকে কালকে বলিস। আর হ্যাঁ, আজকে আমি বাইরে আসবো না, তবে বুঝতেই তো পারছিস। ডোন্ট চিন্তা ভাবনা, আমরা বুঝে গিয়েছি। তাহলে আজকেও কিছু একটা হতে যাচ্ছে। কিন্তু ঝামেলা একটাই, ওইটার সাথে কথা বলতে হবে। তাহলে ডিভাইস VPN ব্যবহার করে কাজ করা যাক নাকি, কি বলিস? ঠিক আছে, আমাকে সেফটি দিবি। বললাম না কোনো চিন্তা নেই, আমরা আছি না। তোকে একটা ঠিকানা দিব, ওইটাই চলে আসিস, তাহলেই কাম খতম হবে। ঠিক আছে, এখন তাহলে বাই। বাই। বাই নয়, বিদায়।
শিহাবের কথা শুনে তিনজনই হাসতে থাকে আর এই হাসিতেই তাদের মধ্যকার কথা শেষ হয়। এর কিছু সময় পর মাহির ফোনে একটা কোড আসে। মাহি সেই কোডটা দেখে হাসে, কারণ এই কোডটা একমাত্র তারা তিনজনই জানে। মাহি এই কোডের লোকেশন বের করে ফোনে রেখে দেয়। মাহি মিমকে কল করে, মিম কল রিসিভ করে মাহিকে বলে, কি ব্যাপার? আজকে সাহেব নিজে থেকেই কল দিয়েছে। কেন, আমি কি দিতে পারি না কল? কেন নয়, অবশ্যই দিতে পারো। তোমার কি মনে আছে আজকে সারা রাত আমাদের কথা বলতে হবে? আমার এটা ঠিকই মনে আছে, তাই তো এখন কল করি নাই। সব কথা রাতের জন্য জমাচ্ছি। কিন্তু তুমি কল করলে এখন। ও আচ্ছা, তাহলে আমি এখন রাখছি। তোমার সাথে তো কথা বলতে হবে রাতে। এখন ফেসবুকে একটু কথা বলি, দেখি কার সাথে কথা বলা যায়। কুত্তা, তোর ফেসবুক আইডি পাস দে, তারপর আর আমারটা নে। মাহি ভাবে, যেই হারে রাখছে এখন না দিলে মেরেই ফেলবে, তার থেকে ভালো দিয়েই দেই। ইউজার প্যাস, এটা চেষ্টা করলেই হবে। ঠিক আছে, দেখছি। এটা কেমন কথা? তুমি না মাত্রই বললা যে তোমারটাও দিবে। আমারটার নাম্বার দিয়ে খোলো, আমার নাম্বার আর পাসওয়ার্ড। মাহি নিজের অন্য একটি আইডি দিয়েছে, যেটাই ও কোনো কাজই করে না, শুধু বন্ধুদের সাথে কথা বলে একটু। মাহি কল কেটে ফেসবুকে প্রবেশ করে, তবে সেটা মাহির মূল আইডি। মাহি সেখানে ঢুকে গ্রুপগুলোতে কাজ দেয়, আর যেই কাজগুলো আগে থেকে দেওয়া ছিল সেগুলো তাদের থেকে নেয়। তারপর আরও বিভিন্ন কাজ শিখিয়ে মাহি গ্রুপ থেকে বের হয়ে যায়। মাহি টাইম দেখে এখন মাত্র বাজে রাত 7টা, যাকে সন্ধ্যাও বলা চলে। মাহি ভাবে, যেহেতু আইডি পাস দিয়ে দিয়েছে, তাহলে এখন একটু মিমের আইডি থেকে ঘুরে আসা যাক। মাহি মিমের আইডি পাস দিয়ে মিমের অ্যাকাউন্ট লগ ইন করে। মাহি মিমের আইডিতে ঢুকে দেখে সেখানে মাহিসর আরও কিছু ছেলে আছে, কিন্তু সেগুলো তেমন কথা বলে না, শুধু সাজেশন নেয় বা দেয়। মাহি এগুলোকে ইগনোর করে যেতে নেবে, এমন সময় তার মাথায় আসে মিমকে সে যে আইডি দিয়েছে সে তো মিমের সাথে মেসেজের কোনো চিহ্ন নাই। মিম তো সহজে বুঝে যাবে আরও অ্যাকাউন্ট আছে। মাহি তাড়াতাড়ি মিমের থেকে আইডি ফিরিয়ে নিয়ে এসে মিমকে কল করে, কিন্তু কল রিসিভ করে না। তাই মাহি আবার চেষ্টা করে, মিম এবারও কল রিসিভ করে না। মাহি আবারও কল করে, এবার রিসিভ তো করে। মিম কল ধরার পর মাহি কিছু বলতে যাবে, কিন্তু মাহিকে কিছু বলতে না দিয়ে মিম বলে, কিন্তু মিম যা বলে তা শোনার জন্য মাহি মোটো প্রস্তুত ছিল না, কারণ মিম বলে, তোর সাথে এখন কোনো কথাই নাই। তুই এখন বল তুই কোথায় আছো, ঠিকানা দে, তোরে আইসা আমি খুন করমু। এটা কোনো কথা হইল? তুমি এটা কেমনে বলতে পারলে? তোরে বলছি না, তোর ঠিকানা দে। আচ্ছা নাও দেখি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমাকে মারতে পারো নাকি? তোকে ঠিকানা দিতে বললাম না, দে তাড়াতাড়ি। এটাই আসো, এইটাই আমার ঠিকানা। মিম আর কিছু না বলে কল কেটে দেয়, আর মাহি নিজের মতো করে রুমের মাঝে বসে থাকে। 30 মিনিটের মতো সময়ের মাঝে সেখানে মিমের আগমন। মিম এসে সার্ভেন্টকে বলে, মাহির রুম কোনটা? মিমের কথা শুনে সার্ভেন্টরা একে অপরের মুখের দিকে তাকায়। তখন মাহি ওপর থেকে নিচে নেমে আসে, আর মাহিকে দেখে মিম বলে, তোকে তো আমি কি যে করব আমি নিজেই জানি না, তবে এখন আমার সাথে চল। মাহি এটার জন্য প্রস্তুত ছিল, তাই আর কোনো কথা না বলে মিমের সাথে চলতে শুরু করে। মাহি মিমকে বলে, দাঁড়াও গাড়ি নিয়ে নি। প্রয়োজন নেই, বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোর আর আমার বন্ধুরা। ও ঠিক আছে, তাহলে যাওয়া যাক। মাহি আর মিম মাহিদের বাসার গেট দিয়ে বাইরে এসে তাদের জন্য দাঁড়িয়ে থাকা গাড়িটাতে ওঠে। গাড়িতে উঠে মাহি আর শিয়াব আর সাইফুলকে বলে, তোদেরও কি একই অবস্থা? আমরাও মেনে নিয়েছি, কারণ আর কত সিঙ্গেল থাকবো। তারপর এত বড় একটা সুযোগ, এটা কি আর মিস করা যায়? তুই অবশ্য এটা একদম ঠিক বলছস। আজ থেকে আমাদের কারাগারের জীবন শুরু। যাই হোক, তারা নিজেরাই যাতে এভাবে করতে ইচ্ছা পোষণ করছে, তাহলে আমরা কি আর না করতে পারি? মাহি, শিয়াব আর সাইফুল তিনজনই নিজেদের মতো কথা বলতে বলতেই গাড়ি ব্রেক হয়। তারা নেমে পড়ে। তাদের সামনে এখন তাদের আদালত, কিন্তু কথা হচ্ছে এই কারাগারে ঢোকার জন্য সাইন দিতে হয়। মাহি, শিয়াব, সাইফুল তিনজনই একবার উপরের লেখাটা পড়ে,
উপরে লেখা কাজী অফিস। মাহি, শিহাব আর সাইফুল তিনজনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। মাহি শিহাব আর সাইফুলের অবস্থা বোঝার চেষ্টা করছে, মিম, মিতু আর মিশু, কিন্তু তারা সেটার বারংবার ব্যর্থ হচ্ছে। মাহি, শিহাব আর সাইফুল ভেতরে প্রবেশ করে, আর তার পিছন পিছন মিম, মিতু আর মিশু। তার ভিতরে ঢুকে দেখে একজন হুজুর টাইপের লোক বসে আছে, সাথে আরেকজন। মাহি আর মিম, শিহাব আর মিশু, সাইফুল আর মিতু এভাবে তারা একসাথে দাঁড়ায়। তখন তাদেরকে হুজুর টাইপের লোকটা কিছু বলতে যাবে, তার আগে মাহি, শিহাব, সাইফুল, মিম, মিতু আর মিশু বলে, আমরা বিয়ে করতে চাই, মানে চাই, কোনো কথা নয়। সব কাগজ রেডি করেন। কাজী সাহেব এক একে সব তথ্য নিয়ে কাগজে পূর্ণ করে। তারপর তাদের সবার বিয়ে পড়ানো হয়, আর এখানে সাক্ষী থাকে একজনের বেলায় বাকি দুজন। ফ্রেন্ড, এইভাবে তারা সবগুলো বিয়ে করে কারাগারে বন্দী হয়। বিয়ে শেষে বিদায় নিয়ে মাহি বাসায় চলে আসে, সাথে আছে তার একমাত্র বিয়ে করা বউ। মাহি আর মিম বাসায় গেটের সামনে এসে নেমে পড়ে। মাহি মিমকে বলে, এখানে কেউ নেই বরণ করে নেওয়ার মতো, তাই নিজে নিজেই আসতে হবে। কেউ নাই থাকুক, তুমি তো আছো। তুমি আমাকে কোলে করে রুমে নিয়ে যাবে, আমি এছাড়া কিচ্ছু জানি না। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। মাহি এটা বলে মিমকে কোলে তুলে নেয়। মাহি মিমকে নিয়ে রুমে চলে আসে। রুমে এনে মাহি তাকে নামিয়ে দিয়ে বলে, এখন তো আমরা দুইজন হয়ে গিয়েছি, শাওয়ার বা ফ্রেশ হতে হলে একজনের পর আরেকজন যেতে হবে। আগে একা ছিলাম, আমি যখন মন চাই তখনই যেতে পারতাম। সমস্যা নেই, তুমি চাইলে আমি বুদ্ধি বের করতে পারি, তবে এখন না। এখন তুমি আগে ফ্রেশ হয়ে এসো, তারপর আমি যাচ্ছি। ঠিক আছে। মাই এটা বলে ফ্রেশ হতে যায়, আর মিম রুমের চারপাশে তাকিয়ে দেখতে থাকে কোথায় কি রাখা আছে। মিমের চোখ পড়ে টেবিলে রাখা মাহির কম্পিউটার আর ল্যাপটপের উপরে। এখানে 3টা ল্যাপটপ রাখা, আবার একটা কম্পিউটার। মিম এদিকে এত বেশি মাথা না ঘামিয়ে আবার চারপাশে দেখতে থাকে। এক সাইডে বেলকুনি, এর পাশের সাইডে ওয়াশরুম। মাহি ফ্রেশ হয়ে বের হয়, আর মাহির চোখ মিমের চোখ বলে মিম চোখ নামিয়ে নেয়। মাহি এগিয়ে এসে মিমের হাতে টাওয়াল দিয়ে বলে, মাথা মুছে দাও। কেন? আমি মুছে দিব কেন? তোমাকে বিয়ের আগে রোমান্টিক ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি পুরাই নিরামিষ। তুমি আমার বউ, তো তুমি ছাড়া আর কে মুছে দিবে, তাই না? আমি রোমান্টিক নাকি নিরামিষ একটু পর বোঝা যাবে। এখন ফ্রেশ হওয়ার প্রয়োজন, তাই কিছু বলতে বা করতে পারছি না। থাক, আর কিছু বলতে হবে না, তুমি ফ্রেশ হয়ে আসো, যাও। ঠিক আছে। মিম ফ্রেশ হতে চলে যায়, আর মাহি ভাবে, আজকে থেকে আমি আর একা নই, এখন আমার জীবনের সাথে আরও একটা জীবন জুড়ে আছে, তাই যা ইচ্ছা তাই করতে পারবো না। কিন্তু আমাদের যে আছে তার কি অবস্থা, তার কি ব্যবস্থা করব সেটা পরে দেখা যাবে। আগে আজকে সব বলতে হবে মিমকে, আর শিহাবদেরও মেসেজে বলে দিই যাতে সব বলে দেয়। মাই এটা ভেবে শিহাব আর সাইফুলকে ছোট্ট করে একটা মেসেজ দেয়, সেখানে লেখা জানিয়ে দে। তাদের জন্য এটুকু যথেষ্ট বুঝতে পারার জন্য। মাহি মেসেজ সেন্ড করে ফোন পাশে রাখে। এমন সময় মিম বাহির হয়। মিম বাহির হলে মাহি তাকে কিছু বলতে যাবে, তার আগে মিম মাহিকে বলে ওঠে, কার সাথে কথা বলো? আমি আসছি। এখন ফোন রেখে দিয়েছো? শিহাব আর সাইফুলকে শুধু একটাই মেসেজ দিয়েছি, আর কি। তাদেরও তো আজ প্রথম রাত, তারা কি আর আমাদের মতো বসে বসে গরুর ঘাস কাটছে? তারা তো নিজেদের নিয়েই ব্যস্ত। না, এটা ভুল বললে। আমি যেমন তারাও ঠিক তেমনই। বিশ্বাস না হলে প্রমাণও দেখাতে পারি। না, বিশ্বাস করছি, প্রমাণ দেখাতে হবে না। ও, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝাতে পারবো না, কিন্তু এত সুন্দর আগে কখনো লাগেনি। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী। তোমার মাঝে কিছু তো একটা আছে যা আমাকে শুধুই তোমার কাছে টানে। থাক, আর পাম দিতে হবে না। আমি তোমারই, যখন কাছে আসতে মন চাচ্ছে তখন দূরে না যাওয়াই ভালো। কিন্তু এর থেকেও প্রয়োজনীয় কিছু কথা আছে, সেগুলো তোমার জানা প্রয়োজন। ভেবেছিলাম কিছুদিনের মধ্যে বলবো, কিন্তু তার আর সুযোগ কোথায় দিলে? বিয়ে করে নিলে, এখন বিয়ের পরই না হয় শোনো। বলো দেখি, আমিও শুনি। তোমার কি এমন প্রয়োজনীয় কথা যা আমাদের আজকের মতো রাতে দূরে থাকতে হবে? তুমি তো জানো আমার বাবা মা বেঁচে নেই, তাই না? জানি। তোমার মনে কি প্রশ্ন আসে না, যদি আমার মা বাবা বেঁচে নাই
থাকে তাহলে আমি এত কিছুর মালিক কিভাবে? না, এই প্রশ্নটা আমার মনে কখনো আসে নাই, কারণ আমি সাধারণভাবে নিয়েছি তুমি ইনকাম করে কোনো বিজনেস শুরু করেছো, এটারই হয়তো এই সব। না, এটা ভুল জানো। এখন আমার রুমে এসে তোমার মনে কোনো কিছু নিয়ে কৌতূহল জাগছে না? একটা প্রশ্ন মাথায় এসেছিল যে 3টা ল্যাপটপ, তারপর আবার কম্পিউটার, এত সব দিয়ে আসলে করোটা কি? কিন্তু এসব নিয়ে বেশি চিন্তা করি নাই। কিন্তু তুমি এটা বলার কারণ কি? আমি চাচ্ছি তুমি আমার ব্যাপারে ভালো খারাপ সব কিছু জানো, তাই খারাপগুলো তুলে ধরতে চেষ্টা করছি, আর ভালোগুলো তো আগে থেকেই জানো। আর হ্যাঁ, 3টা ল্যাপটপ আর কম্পিউটারই হচ্ছে এইসবের শুরু। আমি তোমাকে আমার আরও একটা পরিচয় দিতে পারবো। তুমি কি সেটা শুনতে প্রস্তুত? আমি প্রস্তুত। আমার নাম দিনের আলোয় যেমন মাহি, ঠিক তেমনই রাতের আধারে আমার নাম হয়ে যায় SMM ব্ল্যাক কিং। কি? মিম এটা বলে কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যায়। মাহি মিমের সামনে তুড়ি বাজালে মিম মাহিকে বলে, তুমি তাহলে এই সব কিছুর মূল? সেই জন্যই ওই দিন বলেছিলাম আমি খারাপ হলে তুমি কি করবে। ও, তাহলে তো এখন আমাকে দায়িত্বটা পালন করতেই হয় নাকি? কেন নয়? মিম মাহিকে আর কিছু বলতে না দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাহির অধর নিজের অধর দ্বারা চষতে শুরু করে। মাহিও পাল্টা রেসপন্স করতে থাকে। একসময় তারা হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। পরের দিন সকালে মাহি ঘুম থেকে উঠে মিমের ভেজা চুলের পানি ছিটায়। মাহি ঘুম থেকে উঠে দেখে মিম নিজের চুলের পানি মাহির মুখের উপর ফেলছে হালকা নুয়ে। মাহি সুযোগ বুঝে মিমের কোমর ধরে টান দেয়, আর মিম সোজা মাহির বুকে এসে পড়ে। মাহি মিমকে বলে, কালকে তো তুমি শুরু করেছিলে, আজকে কি আমি করব নাকি? একদমই না, আগে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আমার এখন তোমার থেকে একটা কিছু পাওনা আছে, পাওনা পরিশোধ করলেই উঠে ফ্রেশ হতে চলে যাব, না হলে আমি তো শুয়ে থাকবই, সাথে তোমাকেও ছাড়বো না। কি পাওনা আছে তা বলো, পরিশোধ করে দিই। সকালের ভিটামিন একটা মাই নিজের গাল আর মিমের অধর দেখে কথাটা বলে। মিম বুঝতে পারে, তাই আর সময় ব্যয় না করে মাহির গালে কিস করে। কিন্তু যতই হোক সে একটা মেয়ে, তাই লজ্জা পেয়ে মাহির বুকেই মুখ লুকায়। মাহি তো তা দেখে হেসে ফেলে। মাহির থেকে ছুটে মিম বাহিরে চলে আসে, আর মাহি শাওয়ার নিতে চলে যায়। মিম আবার 2 মিনিট পর ঠিকই রুমে চলে আসে। মাহি যখন বুঝতে পারে যে মিম রুমে এসেছে, তখন মাহি মিমকে বলে, আমার কাপড়গুলা দিয়ে যাও তো, টাওয়াল নিয়ে আসতে ভুলে গিয়েছি। মায়ের কথা শুনে মিম আরো লজ্জায় পড়ে যায়। মিম একটা টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমের সামনে এসে নক করে। ভিতর থেকে বলে, খোলাই আছে, ভিতরে এসে দিয়ে যাও। মায়ের কথা শুনে মিম অবাক। মাহি যখন দেখে মিম আসছে না, তখন মাহি বলে, ঠিক আছে, আসতে হবে না, আমার হাতে দাও। মাহির কথা মতো মিম মাহির হাতে দিতে নিলে মাহির মিমের হাত সহ টান দিয়ে ভিতরে নিয়ে যায়। তারপর টাওয়াল রেখে ঝর্ণা ছেড়ে দেয়। মাহি আর মিম দুজনেই ভিজে গিয়েছে। মিম মাহিকে বলে, এখন এমনটা না করলে হতো না? না হতো না, তুমি না গতকাল বললে যে একটা পদ্ধতি বের করবে, কিন্তু এখনো করো নাই, তাই আমি নিজেই বের করে নিয়েছি। কেমন হয়েছে? আশা করি ভালো লেগেছে তোমার। ভালো না চাই। মিম আবার বলে, এখন তাড়াতাড়ি শেষ করো। ঠিক আছে, আর অল্প সময় লাগবে। মাহি আর মিম শাওনি এসে দুজনেই নিজেদের ড্রেস পরে নেয়। তারপর মাহি মিমকে বলে, চলো নিচে যাওয়া যাক, খাবার খেয়ে এসে নি, তারপর বাইরে যাব। ঠিক আছে, চলো তাহলে। মাহি আর মিম নিচে চলে আসে। মিম এসে দেখে সার্ভেন্ট সব এখানে দাঁড়িয়ে আছে। তা দেখে মিম বলে, আপনাদের কোনো কাজ নেই, এখন আপনারা যেতে পারেন। মাহির খাবারের দায়িত্ব এখন থেকে আমি নিব। সার্ভেন্ট সব মাহির দিকে তাকায়। মাহিও ইশারায় চলে যেতে বলেছে। সবাই নিজেদের রুমে চলে যায়। তখন মাহি চেয়ার টেনে টেবিলের সামনে বসে। মিম মাহিকে সব খাবার সার্ভ করতে থাকে, সাথে নিজেও খেতে থাকে। মাহি আর মিমের খাবার খাওয়া শেষ হলে মাহি মিমকে নিয়ে উপরে নিজের রুমে চলে আসে। দুজন রেডি হয়ে নেয় বাইরে যাওয়ার জন্য। সাথে তো বাকিরাও আছে, তবে তাদের সাথে একবারে যেখানে যাচ্ছে সেখানে দেখা হবে। মাহি মিম বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। মাহি গাড়ি চালাতে থাকে।
আর মিম রাস্তার চারপাশে সব দেখতে থাকে। এরকম করে তারা একটা জায়গায় এসে থামে যেখানে গাছ, নদী, মাঠ আর অনেক কিছু আছে, একদম গ্রামের মতো। মাহি আর মিম বেশি সময় নষ্ট না করে একটা ফল পেড়ে সেটা খেতে থাকে। তখন সেখানে আসে শিয়াব আর কিছু সময় পর আসে সাইফুলরা। সবে একসাথে আশেপাশে ঘুরে অনেক কিছু দেখে ক্যামেরা বন্দি করে কিছু মুহূর্ত। তারপর তারা আবার বাসায় চলে আসে। আর তারা সেখানে ছিল প্রায় 8 ঘন্টার মতো। মাহি বাসায় আসার সময় তখন রাত 9টা। মাহি আর মিম ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে পড়ে। তখন মাহি মিমকে বলে, আজকে আমার কিছু কাজ আছে, বাইরে যেতে হবে, তুমি থাকো। আমিও আসি তোমার সাথে। না, সেখানে অন্য কারো পারমিশন নাই, আমরা 3 জন ছাড়া, তাই আমার সাথে তোমাকে নিতে পারবো না। আর হ্যাঁ, কোনো বিপদ হলে এই লাল বাটনটা টিপে দিবে, ঠিক আছে? মাই একটা রিমোটের মতো দেখতে অনেকটা এমন একটা পদার্থ মিমের সামনে এনে কথাটা বলে। তখন মিম বলে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আজকের মতো বাই, তুমি চাইলে আমার ল্যাপটপ চালাতে পারো। ঠিক আছে। মাহি তখন আর কথা না বাড়িয়ে ফোন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে, কিন্তু নিজের গাড়ি নিয়ে নয়। তার জন্য বাইরে অপেক্ষারত আরেকটি গাড়িতে করে চলে যায়। মাহি, শিয়াব আর সাইফুল একসাথে হয়। তারপর নিজেরা নিজেদের ড্রেস চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড রেড হুডি পরে নেয়। মাহি ব্ল্যাক হুডি পরে আবার সামনের দিকে হাঁটতে থাকে, আর পিছনে পিছনে রেড হুডিতে শিয়াব আর সাইফুল। মাহি, শিয়াব আর সাইফুল একটা পুরাতন গোডাউনের মতো দেখা যায় এমন একটা কিছুতে প্রবেশ করে। ভিতরে বসে আছে এমপি আর কিছু পুলিশ আর কিছু নেতা। তবে সবার হাত পা বাঁধা অবস্থায়, তার কিছুই করতে পারছে না। তাদের আর কী বা করার আছে? বাঘের গোয়ায় এসে নিজেদের শক্তি কি আর কখনো কাজে লাগে? যদি সে হয় মূর্খ। তাই তো সাধারণ মানুষ বলে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। এই কথাটা তো আর তারা এমনি এমনি বলে না। তবে মাহি এটার সাথে মিলিয়ে পায় না যে যদি জ্ঞান থাকে তাহলে বাঘের মুখ থেকেও ফিরে আসা যায়। মাহি আর কিছু না ভেবে এমপিকে বলে, কিরে, কি হাল তোর? শুনলাম একটু বেশি উড়তাছস, তাও পাপের টাকায়। তুই কি আমাকে ভুলে গেলি নাকি? কে তুই? আমাকে এখানে উঠিয়ে আনার মতো সাহস তোর মতো ছেলের আছে? তোর পরিচয় বল। সবুর কর, ধৈর্য ধর, ঠিকই দিব। কিন্তু এখন দিলে তো তুই এক্ষুনি মারা যাবি। আর আমি এত কষ্ট করে এখানে নিয়ে আসলাম, বেঁধে রাখলাম, আরও কষ্ট, সব কি জলে দিতে পারি তুই বল? তাই তো তোকে আগে কিছু থেরাপি দিয়ে নি, তারপর না হয় তোর সাথে আমার পরিচয় বিনিময়টা হবে। মাহি ইশারা দেয়। সাথে সাথে দুইটা ছেলে কিছু জিনিস নিয়ে আসে। মাহি সেগুলো দেখে এমপিকে বলে, দেখেছিস এইগুলো কি? এখন তুই নিজেই বল, এখান থেকে তোকে কোনটা দিয়ে প্রথমে শুরু করব? তুই কে? বুঝতে পারছি, তোর মুখে দিতে হবে। মাহি এটা বলে একটা সুই আর একটা বেল্ট নিয়ে আসে, সুজ ঢুকিয়ে দেয়। এমপি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিল্লাতে থাকে, কিন্তু এই জায়গায় সাউন্ড এখানেই সীমাবদ্ধ, তাই বাইরে যাওয়ার সম্ভাবনা নাই। মাহি সেলাই করে, তারপর আস্তে আস্তে বেল্ট দিয়ে সেলাই করতে থাকে। কিছু সময়ের মাঝে এমপির অবস্থা খারাপ দেখে তখন মাহি বলে, এমপির অবস্থা খারাপ দেখে মাহি এমপিকে গরম পানির ভিতর ফেলে দেয়। আর এমপি শুধু চিৎকার করছে আর হাঁপুটুপু খাচ্ছে। মাহি বলে, বাকিদের তোরা কর, আমি যাচ্ছি। মাহির কথা শুনে শিয়াব আর সাইফুল কাজ শুরু করে দেয়। বাকি যে কজন ছিল সবগুলোকে পায়ে, হাতে আর বুকে শুট করে দেয়। তারপর বেরোনোর সময় শিয়াব বলে, এদেরকে টুকরো টুকরো করে জন্তু জানোয়ারের খাবার করে দিয়ে আসবে। শিয়াব আর সাইফুল বাহিরে চলে আসে। তারপর গাড়ি নিয়ে আবার বাসে চলে আসে। মাহি বাসে আসার পর মিম মাহিকে কিছু বলতে যাবে, তার আগে মাহি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মাহি ফ্রেশ হয়ে বের হয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে, তাই মাহি তাকে বলে, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? ঘুমিয়ে পড়ো নাই? তোমার কাছে আমাকে কি মনে হয়, আমি হার্টলেস নাকি যে ঘুমিয়ে পড়ব? এদিকে আমার চিন্তার অভাব নাই। এটা তো খুবই স্বাভাবিক, এখানে চিন্তা করার কোনো কিছুই নাই। তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন চলো ঘুমানো যাক। মাহি আর মিম বিছানায় শুয়ে পড়ে। মাহি মিমকে নিজের বুকে টেনে নেয়। মিম বলে, আচ্ছা, এইসব ছেড়ে দিলে হয় না? না, যারা এইসবে একবার প্রবেশ করে তারা আর কখনো বের হতে পারে না, কারণ তারা বের হলেই মারা যেতে হবে। চলো আমরা দূরে কোথাও চলে যাই। এটাও সম্ভব না, কারণ আমাদের চারপাশে সারাক্ষণ লোক থাকে। আমরা যদি একটু সুযোগ দিই তাহলেই তারা আমাদের শেষ করে দিবে। তাহলে
আমাদের কি এভাবেই বেঁচে থাকতে হবে? হুম, এছাড়া আর কোনো উপায় দেখছি না। মাহি আর মিম কিছু সময় নীরব থাকে। মাহি আবার বলে, এসব না ভেবে এখন ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, তোমাকেও আমাদের মতো হতে হবে, না হলে টিকে থাকা কষ্টকর হবে। সমস্যা নাই। কেন? আমিও তোমার সাথে সব সময় আছি। মরলে একসাথে, বাঁচলেও একসাথেই বাঁচবো। ঠিক আছে, এখন ঘুমাও। কালকে থেকে তোমার প্রশিক্ষণ শুরু, আবার ভার্সিটিতে ক্লাসেও অ্যাটেন্ড করতে হবে। মিম কিছু না বলে মাহিকে আঁকড়ে ধরে চুপটি করে শুয়ে থাকে। মাহিও তার একমাত্র বউকে দেখতে থাকে। মিম ঘুমিয়ে পড়লে মাহি তার কপালে নিজের অধৈর্যরা ছুঁয়ে দিয়ে নিজ ঘুমের দেশে পাড়ি দেয়। পরের দিন মাহি ঘুম থেকে উঠে মিমে ডাকে। মিম মাহিকে বলছে, মাহি, এই যে মাহি, মাহি সাহেব, আর কত ঘুমোবেন? এখন তো উঠুন, সকাল হয়েছে। এখন সময় 7:40। আবার আজকে না ভার্সিটিতে যাবেন? মাহি উঠে বসলে মিম আবার বলে, ফ্রেশ হয়ে আসো, তারপর কফিটা নাও। আমার সকালের ভিটামিন দাও আগে। ঠিক আছে, চোখ বন্ধ করো। মাহি চোখ বন্ধ করলে মিম কপালে নিজের অধৈর্যরা ছুঁয়ে দেয়। তারপর বলে, এখন জলদি করে ফ্রেশ হয়ে এসো, ভার্সিটি যেতে হবে। খাবার তৈরি আছে, আমিও কিছু রান্না করেছি আজকে। ও, তাহলে তো আজকে জমজমাট খাবার খাওয়া হবে। নতুন লোকের রান্না, বাহ, বেশ ভালো। হুম, জলদি ফ্রেশ হয়ে এসো, ঠিক আছে? আচ্ছা যান। মাহি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছু সময় পর বের হলে দেখে মিম এখনো দাঁড়িয়ে আছে। মাহি বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাইরে গিয়েছিলাম। আচ্ছা, তুমি তোমার কফিটা নাও, আর আমি আমারটা। ঠিক আছে। মাহি এই কথা বলে কফিতে একটা চুমুক দিয়ে বলে, কিরকম জানি অন্যরকম লাগছে। কে দেখতো, তোমার কাছে কি এমন লাগে নাকি শুধু আমার কাছেই? মিম মাহির থেকে মাহির কফিটা নিয়ে এক চুমুক দিয়ে বলে, না তো, ঠিকই আছে। দেখি। মাহি আবার নিজের কফি নিজে নিয়ে এক চুমুক দেয়, যেখানে মিম এইমাত্র চুমুক দিয়েছিল। মাহি বলে, এবার ঠিক আছে। মিম মাহির দুষ্টুমি ধরতে পেরে মুচকি হাসে। মিম বলে, এখন আর সময় নষ্ট না করে নিচে চলো, খাবার খেতে হবে তো। ঠিক আছে, চলো। মাহি এটা বলে নিচে নেমে বসতে থাকে, আর সাথে আছে মিম। দুজন নিচে নেমে চেয়ারে বসে। মাহি দেখে চারপাশে কোনো সার্ভেন্ট নাই। মাহি জিজ্ঞাসা চোখে মিমের দিকে তাকালে মিম হেসে বলে, সবার ছুটি এখন, এগুলোর দায়িত্ব সব আমার। বউ থাকতে কেন সব কিছু অন্যরা করবে শুনি? হুম, তোমার কষ্ট হবে। আমার কষ্ট হলে আমি আবার সবাইকে ডেকে নিব। এখন আমার এসব কাজ করতে ভালো লাগছে, তাই তাদেরকে আর এখন প্রয়োজন নেই। ঠিক আছে, তোমার ইচ্ছা। মাহি আর কিছু বলে না। মিম মাহিকে খাবার দিলে মাহি ভালো ছেলের মতো খেয়ে নেয়, আর মিমও নিজের মতো খাবার নিয়ে খেয়ে নেয়। তাদের শেষ হলে তার ভার্সিটিতে চলে আসে। মাহি যেহেতু জ্ঞান আছে পরিস্থিতি সম্পর্কে, তাই মাহি বুঝতে পারে যে আজকে কিছু তো হবে ক্যাম্পাসে। তাই মাহি তার হয়ে যতটুকু কাজ করে সবগুলোকে বলে দেয়। আজকে সবগুলো এই জায়গার আশেপাশে থাকবি, তবে হ্যাঁ, কেউ যাতে বুঝতে না পারে যে তোরা সবাই কারো আদেশে এখানে এসেছিস। মাহি এটা মেসেজ করে ফোন পকেটে নিয়ে মিমের সাথে আবার হাঁটতে থাকে, আর মিমকে বলে, আজকে বিপদ হতে পারে, তাই তুমি এই গানটা নিজের কাছে রাখো। তবে হ্যাঁ, এটা চালাবে না, ঠিক আছে? আর অন্য কেউ যাতে না দেখে। অপরিচিত কারোর সাথেই আজকে বেশি কথা বলবে না। সব সময় অনেক মানুষের সাথে থাকবে, একা কোথাও যাবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। মিম এটা বলে চলে গেল। মাহিও নিজের ক্লাসে চলে গেল। মাহি ক্লাসে আছে একা। তখনই মাহি বাহিরের দিকে তাকিয়ে দেখে আস্তে আস্তে তার মনের মতোই সব হচ্ছে। কিছু কার আসলো, সেখানে কিছু গার্ড টাইপের লোক নামলো, আর তাদের দেখে আগে যারা এই ভার্সিটিতে র্যাগিং করতো তারা ভয় পেয়ে যায়। তা দেখে মাহি নিজে নিজেই হেসে বলে, সাধারণ এইগুলোরে দেখাই যদি এত ভয়, তাহলে আমার পরিচয় পাওয়ার পর আমার সাথে কেমন আচরণ হবে এটা তো বুঝতেই পারছি। মাহি বিড়বিড় করে বলে। ভার্সিটির ডিপার্টমেন্ট হেড যারা ছিলেন তারা কথা বলার জন্য এগিয়ে যান। তখন মাহি আর বসে না থেকে সেও বেরিয়ে যায়। আর যেহেতু সেখানে অনেক স্টুডেন্ট জমে গিয়েছে ইতিমধ্যেই, তাই মাহির লুকিয়ে থাকতে সমস্যা হলো না। মাহি একজনের পিছনে দাঁড়িয়ে আগত লোকগুলোর কথা শুনতে থাকে। আগত লোকগুলো ডিপার্টমেন্টের হেডকে বলছে, আমরা এখানে আমাদের কাজে এসেছি,
আমাদের কাছে বাধা দিলে আপনার জীবন হারাতে সময় লাগবে না। কি তথ্য? সেটা দেখতে পারবেন। এখন আমাদেরকে একটা তথ্য দিতে হবে, না হলে জীবন হারাতে হবে। ও হচ্ছে মাহি মাহমুদ, আর এবার অনার্স প্রথম বর্ষে যদি আজকে ক্লাসে এসে থাকে তাহলে এখানেই আছে, আর না আসলে কোথায় সেটা তো জানি না। তখন লোকটা একটা পিস্তল আর একটা ফটো হাতে নিয়ে হেডকে বলে, এই ছেলে এখনই পারে। সে বর্তমান কোথায় আছে আর তার সম্পর্কে যা যা জানেন সব বলেন। ডিপার্টমেন্টের হেড ঘামতে শুরু করেছে পিস্তলটা দেখে, তাই সব বলে। ঠিক আছে বস, দুঃখিত যে তোমাকে বিপদে ফেলে দিলাম। আসলে লোকগুলোর হাতে পিস্তল দেখে ঘাবড়ে গিয়েছিলাম, তাই এমনটা হয়েছে। আমি খুব দুঃখিত। ঠিক আছে, আমরা খুঁজে দেখছি। আর হ্যাঁ, কেউ বাধা হয়ে দাঁড়ালে নিজের প্রাণ হারাবে। এইটুকু বলে তারা চারপাশে চলে যায়, আর মাহি একটা ইশারা দিয়ে নিজেও ক্যাম্পাসের পিছনে সাইডে চলে যায়, যাতে অন্য কেউ কিছু দেখতে বা বুঝতে না পারে। মাহি পিছন দিকে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, আর অন্য দিক দিয়ে সবাই খুঁজে যাচ্ছে। মাহি নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় সেই দিক দিয়ে একটা অজ্ঞাত লোক যেতে থাকে। মাহি মাথা নিচু রেখে সেই লোকটির উদ্দেশ্যে বলে, তোরা যার খোঁজ করছিস সেই লোকটা কি আমি? লোকটি ঘাপিয়ে যায়। তারপর মাহির দিকে একবার তাকিয়ে ছবির দিকে তাকিয়ে নিজের হাতে ফোন নিয়ে সবাইকে বলে দেয় ক্যাম্পাসের পিছনের সাইডে আসতে। মাহি আবার বলে, তুই আমার কাজটা সহজে করে দিয়েছিস। তোর কি ভয় করছে না? তুই একা আর আমরা অনেক। তোর এখন কি মনে হয় তুই আমাদের সাথে পারবি? ভয় জিনিসটা আমার মধ্যে নাই, আগেও কখনো ছিল না, তাই ভয় পাওয়ার প্রয়োজন নাই। কিন্তু তোদেরকে পাঠিয়েছে এটা আমি জানি। তোদেরকে কি আমার সম্পর্কে কোনো কিছুই বলেনি? আমরা কারোর সম্পর্কে কোনো কিছু জেনে নেই না, আমাদের সম্পর্কে সবাই জানে। এতে অজ্ঞাত সব লোক এখানে উপস্থিত হয়ে যায়। মাহি তখন বলে, যাদের নিজেদের জীবনের প্রতি মায়া আছে তারা যেন এখানে থেকে চলে যায়। মাহি এটা বলার পর দেখে একটাও জায়গা হতে নড়েনি, তাই মাহি নিজের হাতটা ঘুরিয়ে হালকা করে একটা ইশারা দেয়, আর এক এক করে সবগুলো মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে। মাহি এটা দেখে হালকা একটা মুচকি হাসি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, বাঘ বা সিংহকে খোঁচাতে হয় না, কারণ তারা একবার জেগে উঠলে তাদেরকে থামানো কষ্টকর। এটা কি তারা জানে না? মাহি এটা বলে সেই জায়গা হতে আবার ভার্সিটি ক্যাম্পাসে চলে আসে। মাহি গিয়ে দেখে অনেকে অবাক হয়েছে, তাও কেউ কিছু বলেনি। মাহি নিজের ক্লাসের দিকে যেতে নাই। এমন সময় ডিপার্টমেন্টের হেড এদিক থেকে আসে, আর অন্য সাইড থেকে মিম আসে। তার দুজনই প্রায় একসাথে চলে আসে। মিম মাহিকে বলে, দেখলাম তোমাকে কিছু লোক খুঁজছে, তুমি কি ঠিক আছো? আবার অন্য দিক দিয়ে ডিপার্টমেন্ট হেড বলে, কিন্তু এমনটা হওয়ার কারণ কি? আমি বুঝতে চাচ্ছি, তোমাকে ওরা খোঁজার কারণ কি? ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছুই মনে করিনি। ও, তুমি ঠিক আছো তো পুরোপুরি? বিজনেসে কিছু সমস্যা ছিল, তাই তারা আমার আগে যাওয়ার চেষ্টা করেও যখন পারেনি তখন আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আর এটাই বাস্তবায়ন করতে এসেছিল। ঠিক আছে, আজকে তুমি চলে যাও। ঠিক আছে। মাহি আর মিম ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ে। তখন মাহি মিমকে বলে, আমার বউটা দেখি আমার জন্য অনেক চিন্তা করে। না করে কি আর উপায় আছে? না তো। মিম মাহির দিকে রেগে তাকায়। মাহি বলে, থাক, আর মজা করব না, এই যে কানে ধরছি। মাহি এটা বলে কান ধরে দেখায়। মাহি মিমকে আবার বলে, গাড়ি আছে তো, এভাবে হেঁটে যাওয়ার মানে কি? এমনি ভালো লাগতেছে। তোমার হেঁটে যাইতেই ভালো লাগে, কিন্তু আমার তো জীবনেও লাগে নাই। কি এখনো লাগছে না? তার মানে তুই আমাকে ভালোই বাসিস না, তাই না? আমাকে তোর প্রিয় মনে করলে অবশ্যই তোর ভালো লাগতো আমার সাথে হাঁটতে। মাহি মনে মনে বলে, হায়রে কপাল, কেন যে কথা বলতে গিয়েছি, এখন তো আবার আমাকে সন্দেহ করছে। কথা না বললেই ভালো ছিল, কথা বলেই যত বড় ভুল করেছি। আরও কি কোনো আক্রমণ হবে নাকি? হলে আগে থেকেই বলে দাও। না, তবে আমার এখনো বাকি রয়েছে। কি? মাহি মিমের কথাই হেসে ওঠে, কারণ মিম প্রচুর অবাক হয়েছে। মাহি মিমকে বলে, জীবনে চলার পথে আমাকে কেউ আক্রমণ করলেই একমাত্র তাকে আক্রমণ করব, অন্য কাউকে না। ঠিক আছে মশাই। আর এইরকম জীবনই সবার জন্য প্রয়োজনীয়, কারণ সবার জীবনেই কোনো না কোনো যুদ্ধ থাকে।
তাই নিজেকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাপিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।